বাবারে, ও মাগো, কি ধাক্কা দিল আমার স্কুটিটাকে। চোখের মাথা খেয়েছে নাকি, চোখে দেখে না বলে পিছনে তাকালাম, দেখলাম একটা কালো গাড়ি। ওএমজি, গাড়ির ভিতর থেকে কে আসে ওটা? পরনে কালো স্যুট, চুলগুলো স্পাইক করা, অনেক লম্বা, আর বডি ফিটনেস সেটা আর বলতে আছে, হেভি দেখতে। তাই তো ক্রাশ খেয়ে গেলাম। এইবার নিশ্চিত বাস খাবো। গাড়ি থেকে লোকটি নেমে এসে আমার দিকে এক বান্ডেল টাকা দিল। এই নাও, আশা করছি যা দিয়েছি তাতে তোমার আর তোমার স্কুটির দুটারই ক্ষতিপূরণ হয়ে যাবে। কি এত সাহস, আমায় টাকা দিচ্ছে? আমি কি ভিখারি নাকি? মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার। এই যে শুনছেন? আবার কি হলো, আরো চাই নাকি? বাট আমি যা দিয়েছি তাতে তোমার স্কুটি সারিয়ে নিয়ে নিউ একটা স্কুটি কিনতে পারবে, কম হওয়ার কথা না। এইবার রাগ চরমে উঠে গেল, ইচ্ছে করছে দুইটা ধাপ্পড় দিই। এই যে শুনুন, আমি আপনার কাছে ক্ষতিপূরণ চেয়েছি। টাকার অহংকারে ফুলে না উঠে ধরুন টাকাটা, আপনার কাছেই রাখুন। এই টাকাটা দিয়ে কারোর থেকে সরি বলা শিখে নেবেন। হাউ ডিয়ার ইউ! এত সাহস এই মেয়ের! সিফাত আহমেদকে কথা শুনিয়ে গেল, দেখে নেবো তোমায় বলে সানগ্লাসটা চোখে নিয়ে গাড়িতে উঠে ড্রাইভ করে অফিসে চলে আসলাম। গুড মর্নিং স্যার। মর্নিং। আবিদ, তুমি আমার কেবিনে এসো তো। আসছি স্যার। আবিদ, তোমাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা কি করেছো? স্যার, অলরেডি নিয়োগ করে দিয়েছি, কাল ইন্টারভিউ নেওয়া হবে। গুড, বাছাই করে নেবে, যাকে নেবে সে যেন ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারে। ওকে স্যার। এবার এসো, কাজ করো নিজের। স্যার আসছি। মা, ও মা, ঘুমিয়ে পড়েছো নাকি? এই দেখো ওষুধ নিয়ে এসেছি। ওঠো তো, কিছু ওষুধ খেয়ে নেবে। জানো আজ কি হয়েছে? একটা গোমরামুখো রাক্ষস আমার স্কুটিটা ধাক্কা দিয়ে নষ্ট করে দিয়েছে, তাই ওটা মেকানিকের কাছে দিয়ে আসলাম। হ্যাঁ রে মা, এসেছিস? স্কুটি ধাক্কা দিয়েছে তো? তোর কিছু হয়নি তো? দেখি দেখি। আরে না মা, আমার কিচ্ছু হয়নি। আমার কিছু হলে কি আমি বাড়ি আসতাম নাকি? এতক্ষণে কবরে নয়তো হসপিটালে থাকতাম। কি সব বলছিস? চুপ কর। এইবার ওঠো তো, লক্ষ্মী মা আমার, কিছু খেয়ে ওষুধ খেয়ে নাও। আমি মনে হয় আর বেশি দিন নেই রে মা। আমার কিছু হলে তুই কার কাছে থাকবি? কে দেখবে তোকে? মরার আগে যদি তোকে কারো হাতে তুলে দিয়ে যেতে পারতাম তাহলে শান্তি মতো মরতে পারতাম। মা, কি সব আজাইরা কথা বলো? কিচ্ছু হবে না তোমার, আমি আছি না। তুমি সুস্থ হবে, অনেক ভালো ডাক্তার দেখাবো আমি তোমায়। এখনো পর্যন্ত কি কম ডাক্তার দেখিয়েছিস মা? ওষুধও তো কম খাওয়াসনি। কই, কিছু তো হলো না? দিন দিন বেড়েই চলেছে। এই রোগ সারবে না রে মা। এই রোগের শেষ পরিণতি মৃত্যু। মা চুপ করো তো, অনেক কথা হয়েছে, এবার খাবে। দাঁড়াও, খাবার নিয়ে আসি বলে খাবার এনে মাকে খাইয়ে দিলাম, ওষুধ খাইয়ে শুয়ে দিলাম। এইবার ঘুমাও। বিকালে বসে বসে বিজ্ঞপ্তি দেখছিলাম জবের জন্য। একটা জব খুব দরকার মায়ের ভালো ডাক্তার দেখানোর জন্য। ওয়াও, পেয়ে গেছি। এই তো একটা জব সার্কুলার, এসএ কোম্পানির পিএ পদে। বেশ ভালোই স্যালারি, আমাদের শহরে কাছাকাছি ভালোই হবে। এটাতেই চেষ্টা করে দেখি হয় কিনা। রাতে সব কাগজ ফর্ম ঠিক করে ঘুমিয়ে পড়লাম। সকালে ইন্টারভিউ দিতে যাব। ওরে বাবা, বেলা তো অনেক হয়ে গেছে, এখনো ঘুম থেকে উঠিনি। আজ তো আমার ইন্টারভিউ দিতে যাওয়ার কথা। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম ইন্টারভিউ দিতে। হ্যালো। হ্যাঁ আবিদ, তোমায় যা বলেছি সব ঠিক মতো করো। জানোই তো আমি আজ অফিসে যেতে পারছি না, সো তুমি সব দিক সামলাও বলেই ফোনটা কেটে দিলাম। আজ অফিসে ইন্টারভিউ, আমার পিএ পদে আমি নিজের বাছাই করে নিতে চেয়েছিলাম, কিন্তু তার হলো না। আমার অতি গুরুত্বপূর্ণ একটা কাজ থাকে আজকের দিনে। আপনাদের তো বলাই হয়নি আমার সম্পর্কে তেমন কিছু। আমি কোম্পানির নিউ এমডি সিফাত আহমেদ। আমি একা, আমার কেউ নেই। মা ছোটবেলায় মারা গেছে, আর বাবা বেশ কয়েক মাস আগে। বাবা ইন্ডিয়ায় ছিল আর আমি ইউএসএ ছিলাম। বাবার মৃত্যুর পর আমি ইন্ডিয়ায় এসে বাবার রেখে যাওয়া প্রপার্টি সামলাচ্ছি। আজ অফিসে গেলাম না, কারণ আজ বিশেষ একটা দিন আমার কাছে। আজ আমার মামুনির জন্মদিন, তাই মামুনির নামে বাবার তৈরি করা এতিমখানায় ওদের সাথে মামুনির জন্মদিন পালন করব। কি শান্তি, আমার জবটা হয়ে গেল। কাল থেকে আমি জয়েন করব। কি যে খুশি লাগছে, আমি ভাবতেও পারিনি জবটা হয়ে যাবে। অফিস থেকে বের হয়ে বাড়ি ফিরছি আর ভাবছি। সিনহা, মা এসেছিস? মা এসেছি, আর একটা গুড নিউজ আছে, জবটা আমার হয়ে গেছে। ভালোই হয়েছে মা। এবার আল্লাহ তোর জন্য একটা ভালো ছেলে মিলিয়ে দিলেই আমার শান্তি।
মা, ধ্যাৎ, সবসময় শুধু বিয়ে। একটা মেয়ের চিল্লারি শুনে গাড়ি থেকে নেমে গেলাম। দেখে মেজাজ খারাপ হয়ে গেল। এটা কালকের মেয়েটা, ঠিক হয়েছে। আমার সাথে বাজে বিহেভ করার শাস্তি, এটা মনে মনে বলছি আর হাসছি। মেয়েটি পুরো ভিজে গেছে, দেখার মতো অবস্থা হয়েছে ওর। সামনে গিয়ে দাঁড়ালাম। কি যেন বলছিলে? আপনি কি কানা? দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? আমায় কাদা পানিতে ভিজিয়ে দিলেন। কাদা ক্ষতিপূরণ না চাইতে দিয়েছিলেন, আজ চাইছি, দিন আমার ক্ষতিপূরণ। পাগল নাকি? আমি আজ তোমার ক্ষতি করিনি যে পূরণ করব। মাঝ রাস্তায় পানির কাছে দাঁড়িয়ে থাকলে এমনটাই হবে, গাধি কোথাকার। কি বললেন? আমি গাধি? আপনি তো আস্ত একটা। আমি আস্ত একটা কি? বলে ওর দিকে এগোতে লাগলাম, আরো পিছোতে লাগলো। বলো, আমি আস্ত একটা কি? উনি আমার দিকে এইভাবে এগিয়ে আসছে কেন? মারবে নাকি আমায় এই পাবলিক প্লেসে? না না, আপনি কিছু না। কি ক্ষতিপূরণ চাই তোমার? না না, কোনো ক্ষতিপূরণ চাই না আমার, আমি আসি বলেই ওনার সামনে থেকে এক প্রকার ছুটে চলে আসলাম। বাড়ি এসে ভেজা কাপড়টা পাল্টিয়ে আবার অফিসে যাওয়ার জন্য বেরোলাম। আবিদ, আমার পিএ কি সিলেক্ট হয়েছে? হ্যাঁ স্যার, একটা মেয়ের নাম স্নেহা চৌধুরী। তাকে এখনই আমার কেবিনে পাঠিয়ে দাও। স্যার, সে তো এখনো পৌঁছায়নি। কি? এখনো আসেনি? মানে কি? কাকে সিলেক্ট করেছো? দেখে শুনে করোনি? এমন একজনকে নিয়েছো যে প্রথম দিনই এখনো এসে পৌঁছায়নি। সরি স্যার। সে আসলেই আমার কাছে পাঠিয়ে দেবে। ওকে স্যার। প্রথম দিনেই দেরি করে আসলাম, আল্লাহ জানে কি হয়। জবটা মনে হয় পেয়েই হারাবো। সব হয়েছে ওই খাটাসটার জন্য। এইসব ভাবতে ভাবতে অফিসে ঢুকলাম। এই যে স্নেহা ম্যাম, এসেছেন আপনি? প্রথম দিনে এত দেরি? সরি স্যার, আসলে একটু প্রবলেমে পড়েছিলাম। যান, স্যার রেগে আছে, আপনাকে যেতে বলেছে। যাচ্ছি বলে বসের কেবিনের দিকে পা বাড়ালাম। হায় আল্লাহ, জবটা যেন না যাই। মনে মনে 101টা দোয়া দুরুদ পড়তে লাগলাম। দরজার কাছে গিয়ে নক করলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। মাথা নিচু করে ফাইলগুলো দেখছিলাম আর আসতে বললাম। ভিতরে গিয়ে স্যারের সামনে দাঁড়ালাম। স্যার মাথা নিচু করে ফাইল দেখছিল। মুখ তুলে যখন আমার দিকে তাকালো, তখন আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। মাথাটা ঘুরে পড়ে যেতে লাগলাম। আরে আরে, পড়ে যাচ্ছেন তো? তাড়াতাড়ি গিয়ে ধরে ফেললাম। যা, সেন্সলেস হয়ে গেল তো। বাট ও আমার অফিসে কি করছে? চোখে মুখে পানির ছিটা দিলাম। চোখ মেলে তাকালো। চোখ খুলে দেখলাম আমি সোফায় আছড়ে অবস্থায়। উনি আমার পাশে গ্লাস হাতে বসে আছেন। তাড়াতাড়ি উঠে ওনার থেকে দূরে সরে বসলাম। তুমি এখানে কি করছো? আমি এই কোম্পানিতে জব নিয়েছি। মানে কবে? কোন পদে? আমি কথাটি বলার আগেই আবিদ স্যার আসলো। আসবো স্যার। এই মেয়ে আমাদের কোম্পানিতে কতদিন হলো কাজ করছে? কি পদে? স্যার, উনি আজকে জয়েন করেছেন আপনার পিএ পদে। হোয়াট? আমার পিএ হিসেবে এরকম একটা কেয়ারলেস মেয়েকে নিয়েছো, যার কিনা কাজের প্রতি আগ্রহই নেই। সরি স্যার। সরি মাই ফুট। যাও এখান থেকে। ওকে স্যার। কি রাক্ষস, এত বাজে ব্যবহার করে সবার সাথে। মনে কোনো মায়া দয়া নেই, মিষ্টি কথা মুখে আসে না। ধুর, আমি করবো না জব এই খাটাসটার কোম্পানিতে। এইসব ভাবতেই সামনে তাকিয়ে দেখি উনি রেগে আমার দিকে এগিয়ে আসছেন। অনেকটা কাছাকাছি চলে এসেছে আমার। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। হাউ ডিয়ার ইউ! তুমি আমার কোম্পানিতে আমার পিএ হিসেবে আসো? তুমি ভাবলে কি করে এই কোম্পানিতে তোমায় আমি নেব? চোখ খুললাম, খুলে দেখি উনি আমার একদম কাছাকাছি। আর একটু কাছাকাছি এলেই ওনার শরীর আমার শরীরের সাথে মিশে যাবে। আমি একটু সাহস নিয়ে বললাম, করবো না আমি আপনার কোম্পানিতে জব বলে ওনাকে সরিয়ে চলে আসতে লাগছিলাম। তখনই আচমকা হাতে টান দিল। হাত টান দিয়ে পিছনে মুড়ে ধরলাম অনেকটা শক্ত করে। তোমায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে মিস স্নেহা। আমার মুখের উপর কথা বলেছিলে না? এবার দেখো, তোমার লাইফ হেল্প করে ছাড়বো আমি। তোমায় আমার কাছেই রাখবো, জবটা ছাড়তে দেব না। মনে মনে বললাম। কি করছেন? হাতটা ছাড়ুন, আমার লাগছে, যেতে দিন আমায়। হাতটা ছেড়ে দিলাম। জব ছাড়ার কথা মাথাতেও আনবে না। আজ থেকে তুমি আমার আন্ডারে কাজ করবে। যখন যা বলবো সেটাই করতে হবে। বয়ে গেছে আমার করতে। আমি কি দাসী নাকি? কি হলো? কি বিড়বিড় করছো? কই কিছু না। আমি জব করব না আপনার আন্ডারে। আপনার মতো রাক্ষসের সাথে কখনোই না। কি বললে? বলে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম।
কিছু না, আপনি ওখানেই থাকুন, এদিকে আসবেন না। আর আমি জব করব কি করব না সেটা আমার ব্যক্তিগত বিষয়, আপনি বললে শুনবো নাকি আমি? শুনবে বই কি, শুনতে বাধ্য তুমি। নো ওয়ে, শুনতে বাধ্য নই আমি। পেপারগুলো মনে হয় তুমি ভালো করে দেখোনি। ভালো করে দেখো, 1 বছরের চুক্তি করা আছে। এই 1 বছরে তুমি স্বেচ্ছায় রিজাইন নিতে পারবে না। তাড়াতাড়ি পেপারগুলো বের করে দেখলাম, সত্যি তো। হাই আল্লাহ, এবার আমার কি হবে? এই রাক্ষসটার অত্যাচার সহ্য করতে হবে। বসো, ওইখানে কয়েকটা ফাইল দিচ্ছি, এখানেই কাজ করো। আরেকটা মেল তৈরি করো, আমি যা যা বলবো সব লিখো। আর হ্যাঁ, আমি কিন্তু একবারই বলি, পরের বার আর বলি না। যখন যেটা বলবো সেটা তখনই লিখতে হবে, তা না হলে তোমার কপালে দুঃখ আছে। উনি বলছে আর আমি ফোন টিপতে টিপতে চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালাম। কি হলো, বসতে বলছি না? বলে ঢোক গিলে চেয়ারে বসলাম। লেখো বলেই বলতে শুরু করলাম। ধুর, কি লিখবো? উনি এত দ্রুত বলছে, মনেই থাকছে না। খাটাস একটা, ধীরে বললে কি হয়? মনে মনে বললাম। আমার বলা শেষ। কই দেখি, লিখেছো তুমি? বলে দেখতে লাগলাম। দেখে আমার রাগ উঠে গেল। কই লিখেছো? তুমি কিছুই তো লিখতে পারোনি। যা দ্রুত বললেন আপনি। সো হোয়াট, দ্রুত বলেছি তো কি হয়েছে? আমি আর বলছি না, এইবার তুমি এটা লিখে ঠিক করবে। ওকে স্যার, এখনই করছি। আমি আর বলছি না। আপনাকে বলতে হবে না, আর আমি এমনিতেই করে নেব। কিভাবে? ওয়েট বলে ফোন রেকর্ডিংটা অন করে দিলাম। স্যার কি বলেছে সব রেকর্ড করা আছে ফোনে, রেকর্ড শুনে শুনে লিখলাম। আমার কথাগুলো ও ফোনে রেকর্ড করে রেখেছে, যাতে আমি আর না বললেও ও রেকর্ড শুনে কাজ করতে পারে। আমি রাখবো নাকি হাসবো বুঝতে পারছি না। বুদ্ধি আছে বলতে হবে, কিন্তু ওকে সাহস দেওয়া যাবে না। আমি তো ওকে শিক্ষা দেওয়ার জন্য জবটা দিয়েছি, ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। আমার মুখের উপর কথা বলেছিলে না, এর মাসুল তোমায় দিতেই হবে। স্যার হয়ে গেছে, এই নিন। আহা কি খুশি, খুশিতে একেবারে গদগদ। আজকে না হয় বেঁচে গেলে, নেক্সট দিন কিভাবে বাঁচো আমিও দেখব। মনে মনে বললাম, রেখে যাও, নিজের কাজ করো এখন। ওকে স্যার বলে নিজের ডেস্কে চলে আসলাম। সারাদিন অফিসের শেষে বাড়ি ফিরলাম, মাকে খাবার আর ওষুধ খাইয়ে দিলাম। রাতে খাওয়া শেষে প্রয়োজনীয় ফাইলগুলোতে কাজ করতে লাগলাম। আমার জীবনটা পুরোই তেজপাতা হয়ে গেল ওই খাটাসটার জন্য। কেন যে আমি ওনার আন্ডারে জব নিতে গেলাম? এখন 1 বছর না হলে আমি ওনার কাছ থেকে আসতে পারবো না। ধ্যাৎ, ভালোই লাগে না। ফাইলগুলো দেখতে দেখতে কখন যে ওইভাবেই ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানায় সব ফাইল এলোমেলো ভাবে পড়ে আছে, আর আমি ওর উপর ঘুমাচ্ছি। সময়ও অনেক চলে গেছে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে সব গুছিয়ে নিয়ে চললাম অফিসের উদ্দেশ্যে। অফিসে চলে আসলাম, স্নেহা এখনো আসেনি মনে হয়। আবিদ? হ্যাঁ স্যার বলুন। স্নেহা আসেনি এখনো? না স্যার, স্নেহা ম্যাম এখনো আসেনি। সে আসলে আমার কেবিনে পাঠিয়ে দেবে। আর হ্যাঁ, আরেকটা কথা। জি বলুন স্যার। স্নেহার ডেস্ক আমার কেবিনে ট্রান্সফার করো। ওকে স্যার। কেবিনে এসে বসলাম, কিছু ইম্পর্ট্যান্ট ফাইল চেক করছি। ইস, 10 মিনিট দেরি হয়ে গেছে মনে হয়। খাটাসটা এসে গেছে, আল্লাহ জানে আজ কি করে আমাকে। গুড মর্নিং স্নেহা। মর্নিং। স্নেহা, স্যার আপনাকে ডেকেছে। যাচ্ছি। আল্লাহ আমায় বাঁচিয়ে দিও, আসতে না আসতেই ডাক পড়েছে। আসবো স্যার। কটা বাজে? এতক্ষণে তোমার আসার সময় হলো? এটা কি তোমার কাজের জায়গা মনে হয় না? এখানকার রুলসগুলো তোমায় মানতে হবে, এটা জানো না? সরি স্যার, মাথা নিচু করে আছি। স্যার প্রচন্ড রেগে আছে, জানি না কি করে। হোয়াট দ্য সরি? সরি মাই ফুট। এত দেরি হলো কেন? অ্যান্সার মি। আসলে স্যার স্কুটিটা এখনো ঠিক হয়নি, আর বাসে আসতে দেরি হয়। কোনো বাহানা চলবে না, কাল থেকে ঠিক সময়ে আসবে। ঠিক সময় না আসলে তোমার কপালে দুঃখ আছে। সরি স্যার, আমি পারবো না এখানে কাজ করতে, প্লিজ আমাকে ছেড়ে দিন। শাট আপ। স্যার প্রচন্ড জোরে একটা ধমক দিল, আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠলো ভয়ে। আমি মুখ বাঁকা করে চোখ দুটো বন্ধ করলাম। স্নেহা মুখ বাঁকা করে চোখ দুটো বন্ধ করে আছে, বোঝাই যাচ্ছে খুব ভয় পেয়েছে। ওর চুলগুলো সামনে এসে গেছে। আমি ওর কাছে গেলাম, ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। মুখে নিঃশ্বাস অনুভব করলাম, আমার চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিল। আমি এক চোখ টিপে আর এক চোখ একটু খুলে দেখলাম, সামনে তো খাটাসটা নেই। এইবার 2 চোখ খুললাম, ভালো করে তাকালাম, দেখলাম খাটাসটা নিজের চেয়ারে বসে ফাইল দেখছে। এই সুযোগ আমি পালাই। কেবলমাত্র দরজার কাছে গেছি, অমনি ডাক দিল। কোথায় যাচ্ছ? আমার ডেস্কে।
তোমার ডেস্ক এখানে বলে কর্নারে আঙুল দিয়ে নির্দেশ করলাম। মানে এখানে কেন? তোমার ডেস্ক এখানে কেন সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেবো এখন? না মানে সেটা না, আগের জায়গাটা ভালো ছিল, আমি এখানে থাকবো না। আপনি এখানে কেন দিলেন? বস কে, তুমি না আমি? আপনি। তোমার কথা আমি শুনবো নাকি আমার কথা তুমি শুনবে? আপনার কথা আমি শুনবো। তাহলে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে কাজে মন দাও। এমনিতেই তুমি অনেক কেয়ারলেস। যাচ্ছি বলে ডেস্কে গিয়ে বসলাম আর মনে মনে 101টা বকা দিলাম খাটাসটাকে। আমি কেয়ারলেস, নিজে মনে হয় খুব ভালো, খাটাস একটা। এতই যখন আমাকে নিয়ে প্রবলেম, তাহলে আমায় রাখছে কেন কাজে? ছেড়ে দিলেই তো পারে, আমি বেঁচে যাই। বসে বসে আমায় না বকে কাজে মন দাও। আমি যে ওনাকে বকছি উনি বুঝলো কি করে? তার মানে উনি আমার দিকে তাকিয়েছিলেন। এনার জ্বালায় তো আর থাকাই যাবে না, তোর ভালোই লাগে না। কাজ করছি আর সিনেমাকে দেখছি। ও মনোযোগ দিয়ে কাজ করছে, গভীর মনোযোগ, কোনো দিকে তাকাচ্ছে না। মাঝে মাঝে কলম মুখে দিচ্ছে। ওর গোলাপি ঠোঁট দিয়ে কলম কামড়ে ধরা অসম্ভব সুন্দর লাগছে। ফ্যানের বাতাসে ওর চুলগুলো উড়ছে, লম্বা ফুরফুরে সিল্কি চুল। আমি অপলকভাবে তাকিয়ে দেখছি। আচ্ছা, আমি ওকে এত দেখছি কেন? চোখ সরাতে পারছি না কেন? আমি কি ওর প্রেমে পড়ে যাচ্ছি নাকি? না না, এটা কি হচ্ছে আমার সাথে? আমি ওর কথা ভাবছি কেন? ধ্যাৎ সিফাত, কন্ট্রোল ইয়োরসেলফ। উফ, এই চুলগুলো নিয়ে আর পারি না। সকালে চুলগুলো ভেজে ছিল, ওই জন্য খোলা রেখেছিলাম, এখন শুকিয়ে গেছে, বিরক্ত করছে খুব বলে কাটা দিয়ে চুলগুলো বাঁধলাম। কাজ করতে করতে হঠাৎ স্নেহার দিকে নজর গেল। আরে আরে, এই মেয়ে এমন কেন? চুলগুলো বাঁধছে কেন? বেশ ভালোই তো লাগছিল চুলগুলো। ধুর, কি যে করে না, যা ইচ্ছে করুক। আবার কাজে মন দিলাম। মনে হচ্ছে উনি আমায় দেখছেন। তাৎক্ষণিক তাকালাম ওনার দিকে। উনি তো কাজ করছে, এদিকে তাকায়নি তো। কিন্তু আমার যে মনে হলো উনি আমাকে দেখছে। ধুর, কি সব মনে হয় আমার, আজাইরা সব চিন্তা ভাবনা মাথায় আসে। ধ্যাৎ, সারাদিন অফিসে কাজ করে খুব টায়ার্ড, আর পাচ্ছি না। অফিস টাইম শেষ, শান্তি, এবার বাড়ি ফেরা যাক বলে স্যারের কাছে গেলাম। স্যার, বলো। বলছিলাম আমি আজ আসি। তোমায় যেতে বলেছি আমি? স্যার, অফিস টাইম তো শেষ, সবাই যাচ্ছে, আমিও যাই। সবার সাথে তোমার কি সাথ? ভুলে যেও না তুমি আমার পিএ। ইয়েস স্যার। সো আমার কথা মতো চলবে। আমি যখন যেতে বলবো তখন যাবে। আর এখন চলো আমার সাথে। কোথায় স্যার? একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। তুমি যেহেতু আমার পিএ, সো তুমি আমার সাথে যাবে। গট ইট? ইয়েস স্যার। সো লেটস গো, ফলো মি। ওকে স্যার বলে স্যারের পিছু পিছু গেলাম। আর সারাদিন অফিসে ছিলাম, বাড়ি তাড়াতাড়ি গেলে ভালো হতো। জানি না মা কি করছে, শরীর কেমন আছে এখন। আমার টেনশন হচ্ছে খুব। আমি ছাড়া তো আর মায়ের কেউ নেই, আমারও মা ছাড়া কেউ নেই। মা না থাকলে আমি একদম একা হয়ে যাব। মায়ের শরীর খুব খারাপ, ব্রেন টিউমার। যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। আমাকে বাড়ি যেতে হবে, কিন্তু যাব কি করে? এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, একটু পর রাত হবে। এইসব ভাবছি। স্যার ড্রাইভ করছে। আচমকা ব্রেকে সিটের সাথে ধাক্কা লেগে ভাবনার জগৎ থেকে ফিরলাম। হাঁ করে তাকিয়ে আছি। সিট বেল্ট লাগাওনি কেন? বলে স্নেহার সিট বেল্টটা লাগিয়ে দিলাম। সরি স্যার, খেয়াল করিনি। তা করবে কেন? তুমি তো কিছুই খেয়াল করো না, যত সব। ধ্যাৎ, সবসময় এমন করে কেন? ভালোই লাগে না। এতই যখন আমি বিরক্তির কারণ, তাহলে সাথে রাখে কেন বুঝি না, আমার জীবনটা তেজপাতা করার জন্য। গাড়ি থামালাম। নামো, এসে গেছি। মাথা নাড়িয়ে নেমে পড়লাম। ফলো মি। স্যারের পিছন পিছন গেলাম। একটা রেস্টুরেন্টের ভিতর গিয়ে থামলো। বেশ কয়েকজন ক্লায়েন্টকে বসে থাকতে দেখলাম। স্যার গিয়ে ওদের সাথে কথা বলছে, আমি পাশে বসে আছি আর স্যারকে হেল্প করছি কখনো কখনো। মিটিং শেষ হতে অনেক রাত হলো। স্যারের সাথে বাড়ি আসলাম। এসে গেট পর্যন্ত স্যার আমাকে এগিয়ে দিল। আমি ভিতরে গিয়ে মা বলে চিৎকার দিয়ে উঠলাম। এটা কি দেখছি আমি? ছুটে মায়ের কাছে গেলাম। মা কেমন জানি করছে, খুব অসুস্থ মনে হচ্ছে। অনেক আগে থেকেই অসুস্থ হয়ে পড়েছে। প্রতিবেশীরা বলল তারা একটু সেবা করেছে, কিন্তু মা শুধু আমার কথাই বলে যাচ্ছে অনেকক্ষণ থেকে। স্নেহাকে গেট অবধি পৌঁছে দিয়ে গাড়ির কাছে যেতেই ভিতর থেকে একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। গলাটা স্নেহার মনে হলো। আমি ভিতরে গেলাম। গিয়ে দেখি স্নেহা কাঁদছে। পাশে বেশ কয়েকজন মহিলা, তারা আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। এত রাতে একটা মেয়ের সাথে তারা বাড়িতে হয়তো আশা করেনি। স্নেহা ওর মায়ের পাশে বসে কেঁদেই যাচ্ছে। আমি একটু বাঁকা কণ্ঠে বললাম, কি হয়েছে স্নেহা ওনার? বলে পালসটা চেক করলাম, এখনো চলছে। স্নেহা, তুমি বসে বসে কাঁদবে নাকি? এক্ষুনি হসপিটালে নিয়ে চলো।
বলে স্নেহার দিকে তাকালাম। চলুন বলে মাকে নিয়ে হসপিটালে গেলাম, সাথে স্যারও। খুব দ্রুত স্নেহার মাকে হসপিটালে নিয়ে এসে ট্রিটমেন্ট শুরু করে দেওয়া হলো। ডক্টর বলেছে অপারেশন করতে হবে। আমি সব ব্যবস্থা করতে বলেছি। স্নেহা বাইরে বসে বসে কাঁদছে। আমি কেবিনের ভিতরে ছিলাম ওর মায়ের কাছে। বাইরে স্নেহার কাছে আসতে লাগলাম, তখনই হাতে টান অনুভব করলাম। পিছন ফিরে দেখি স্নেহার মা হাত ধরে আছে আমার। আমি ওনার কাছে গিয়ে বসলাম, হাতটা শক্ত করে ধরে বললাম, কিছু বলবেন? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এখন তো আপনি অসুস্থ, পরে বলবেন, সুস্থ হওয়ার পর। না, আর হয়তো পরে বলতে পারবো না। আমার সময় শেষ হয়তো। আল্লাহ জানে, হয়তো আজ আমার শেষ রাত হতে পারে। কি বলছেন এগুলো? চুপ করুন, আপনার কিচ্ছু হবে না। আজ অপারেশন হয়ে গেলে আপনি ঠিক হয়ে যাবেন। আল্লাহ জানে সব। তুমি কে বাবা? আমি স্নেহার বস। সে আমার অফিসে জব করে। আজ মিটিংয়ে দেরি হয়েছিল, সেই জন্য আমি ওকে ছাড়তে এসেছিলাম। তারপর আপনার এই অবস্থা দেখে আপনার সাথে আসলাম। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে যারা আজও মানুষের বিপদে পাশে দাঁড়ায়। তার মধ্যে তুমি একজন। এভাবে কেন বলছেন? মানুষ মানুষের জন্য। আমরা একে অপরের পাশে এসে দাঁড়াবো, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। মায়ের কাছে যেতেই দেখলাম মা আর স্যার কথা বলছে। মা এত কথা বলছে কেন, এত অসুস্থ শরীর নিয়ে? আমার তো সময় প্রায় শেষের দিকে। বাঁচবো আর কদিন। আল্লাহ চাইলে এই মুহূর্তে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। মা তুমি কি বলছো এগুলো? কিচ্ছু হবে না তোমার। দেখো আজ অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে। আর এই শরীর নিয়ে তুমি এত কথা বলো না মা। কান্না পাচ্ছে খুব। মায়ের বলা কথাগুলো আমি সহ্য করতে পারছি না। তুমি চুপ করো তো স্নেহা, আমায় কিছু কথা বলতে দে, নইলে বড্ড দেরি হয়ে যাবে। সিফাতকে আমি কিছু বলতে চাই। স্যারকে কি বলতে চাই মা? অবাক লাগছে আমার। এমন কি কথা যে স্যারকে বলতে চাই? না বললে বড্ড দেরি হয়ে যাবে, মনে মনে ভাবতে লাগলাম। জি বলুন, কি বলবেন? এরপর উনি আমার আর স্নেহার হাত দুটো ধরে এক জায়গায় করলেন। মায়ের এমন কাজ দেখে আমি অবাক হয়ে যাই। একবার নিজের হাতের দিকে তাকাচ্ছি, আর একবার স্যারের দিকে তাকাচ্ছি। স্যারও আমার দিকে তাকিয়ে আছে। দুজনেই অবাক হয়ে গেছি। সিফাত বাবা, এতদিনে আমি একটা ভরসার হাত পেয়েছি। আমার মনে হয় তুমি খারাপ না। আমি না থাকলে তুমি আমার মেয়েটার পাশে থাকবে। তাই আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমায় দিলাম। ওকে দেখে রেখো বাবা। ওর তো আমি ছাড়া নিজের কেউ নেই। আজ থেকে একজন হলো, সে হলো তুমি। আমি জানি তুমি পারবে ওকে সব সময় রক্ষা করতে। ওকে তুমি সামলে রেখো বাবা। কি পারবে তো বাবা ওর দায়িত্ব নিতে আমার পরিবর্তে? মা কি বলছে এগুলো ওনাকে? আর কেন বলছে? ধুর, মা যে কি করে না। আমরা তো ওনার আপন কেউ না, তাহলে উনি কেন দায়িত্ব নেবে? মা কেন বোঝে না? পারবো। এটা কি শুনলাম আমি? স্যার বলল, কথাটা নাকি আমি ভুল শুনলাম। অস্ত্র সজল চোখে স্যারের দিকে তাকিয়ে আছি। স্যার আমার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, পারবো আমি স্নেহার দায়িত্ব নিতে। আজ থেকে স্নেহার সব দায়িত্ব আমার। ওকে সব দিক থেকে আমি রক্ষা করব। আপনার অনুপস্থিতিতে ওর আপনজন আমি। স্নেহার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। ওর হাত এখনো আমার হাতের মধ্যেই আছে। আলহামদুলিল্লাহ, আমার আর কোনো পিছুটান রইল না। আমি এখন শান্তি মতো মরতে পারবো। আর মনে করতে হবে না আমি ছাড়া আমার মেয়ের কেউ নেই। এখন থেকে আমি ছাড়াও আমার মেয়ের আরেকজন রইল পৃথিবীতে। সিফাত বাবা, আমার কিছু হলে সিনহাকে কখনো ওই বাড়িতে একা রেখো না। ওরা ওকে ভালো থাকতে দেবে না। একলা এক বাড়িতে একটা যুবতী মেয়ে থাকা ঠিক না। যখন তখন বিপদ হতে পারে। মা তখন থেকে কি সব বলে যাচ্ছ? একটু চুপ করো না। কাল সকালে তোমার অপারেশন করবে, এখন একটু ঘুমানোর চেষ্টা করো। ঘুম যে আসে না রে মা। আপনি চোখ বন্ধ করুন, দেখবেন ঘুম ঠিকই আসবে। এত কথা বলবেন না এখন, এতে মাথায় প্রেসার পড়বে। বাবা। আমি আর স্যার কেবিন থেকে বাইরে গিয়ে বসে থাকলাম। দুজনে পাশাপাশি বসে আছি, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছি না। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরেই যাচ্ছে। স্নেহা আর আমি দুজনে বসে আছি, কোনো কথা বলছি না। স্নেহা শুধু কেঁদেই যাচ্ছে। আমার খারাপ লাগছে খুব। আমার তো পৃথিবীতে কেউ নেই। স্নেহার মায়ের কিছু হলে স্নেহারও পৃথিবীতে কেউ থাকবে না। আচ্ছা, আমি যে কথা দিলাম স্নেহার মাকে, স্নেহাকে দেখে রাখবো, ওর দায়িত্ব নিলাম, আমি কি মন থেকে ওর দায়িত্বটা নিলাম, নাকি মৃত্যু পথযাত্রীর মন রাখার জন্য? কোনটা? কিন্তু আমার এত টান আসছে কেন স্নেহার প্রতি? এত মায়া লাগে কেন?
শুধু আপনজন মনে হয়। আজকে ওর বিপদের জন্য শুধু মানবতার খাতিরে আমি ওর পাশে এসে দাঁড়িয়েছি, নাকি অন্য কিছু? বসে বসে এইসব ভাবছি। হঠাৎ স্নেহার দিকে চোখ গেল। স্নেহা আমার হাত দুটো তার দু হাতে জড়িয়ে কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। চোখের কোণে এখনো পানি চিকচিক করছে। ভাবছি ওকে সরাবো কিনা। সরাতে গিয়েও সরালাম না। সারাদিন আজ অনেক প্রেসার গেছে ওর প্রতি। থাক, এভাবেই ঘুমিয়ে থাকুক। ভোরের আলো ফুটেছে, তারপরও একটু অন্ধকার আছে। আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি স্যারের হাত দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তাড়াতাড়ি হাত ছেড়ে দিলাম। স্যার আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আমরা কখন ঘুমিয়েছি এভাবে মনেই নেই। রাতে তো আমি স্যারের পাশে বসে কান্না করছিলাম। স্যারের মুখের দিকে তাকিয়ে আছি, চোখ মুখে চিন্তা আর ক্লান্তির ছাপ। রাতে ঘুমোতে পারিনি। আমার জন্য স্যারের এত প্রবলেম হলো। স্যার যে মাকে কথা দিল, কিন্তু কেন? মানবতার জন্য দয়া দেখালো আমায়। এইসব ভাবছি, এর মধ্যে স্যার জেগে গেল। তাড়াতাড়ি আমার থেকে দূরে সরে গেল। আমি স্নেহার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিলাম। কখন ঘুমালাম তাও বুঝতে পারিনি। ধুর, স্নেহা কি যে ভাবলো। তাড়াতাড়ি করে সরে বসলাম ওর থেকে। স্নেহা, আমি এখন একটু আসি, ফ্রেশ হয়ে অফিসে যাব। কিছু কাজ সেরে আবার আসবো। তুমি এখানে থাকো আর সব কিছু খেয়াল রাখো। আমি আসছি। ওকে স্যার। বলছিলাম স্যার, অফিসে তো আমারও কাজ ছিল আপনার সাথে। সেগুলো আমি করে নেব। তুমি এখানে থাকো, আর যখনই কোনো প্রয়োজন পড়বে আমায় কল করবে। ওকে? ওকে স্যার। স্নেহাকে হসপিটালে রেখে অফিস চলে আসলাম। স্যার চলে গেল। মানুষটাকে যতটা খারাপ ভাবি ততটা না, একটু ভালো আছে। এগুলো বসে বসে ভাবছি। একটু পর মায়ের অপারেশন শুরু হবে। স্যার এখনো আসছে না, হয়তো ব্যস্ত আছে। আজ অফিসের কাজের চাপ বেশি। আজ এত বেশি কাজের চাপ, ধুর, ভালো লাগছে না। হসপিটালে যাওয়ার কথা ছিল, যেতেই পারছি না। অপারেশন মনে হয় শুরু হয়েছে। স্নেহা একা একা কি করছে কে জানে। যাই, বেরিয়ে পড়ি। বাকি কাজটুকু পরে করব। অপারেশন শুরু হয়েছে, জানি না কি হবে। মায়ের কিছু হলে আমি শেষ হয়ে যাব। কেউ থাকবে না আমার। খুব কান্না পাচ্ছে। অফিস থেকে বেরিয়ে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে, কিন্তু জ্যামে আটকে গেছি। ধ্যাত, ভালোই লাগে না। এই শহরে জ্যাম দেখলে মনে হয় গাড়িগুলো সব ভেঙে দিই। আর কতক্ষণ আটকে থাকবো এইভাবে? একটু জাম কম রে। জানি না ওদিকের এখন কি অবস্থা। ওটি আলো অফ হয়ে গেল। ডাক্তার বেরিয়ে আসার সাথে সাথে ছুটে গেলাম ডাক্তারের কাছে। হাত পা কাঁপছে, জানি না কি হলো। ডাক্তার মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হয়েছে ডক্টর? আমার মা ঠিক হয়ে গেছে, তাই না? সরি ম্যাম, সি ইজ ডেড। অপারেশনের সময় সে মারা গেছে। তার মাথায় যে টিউমারটা ছিল সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সরি, আমরা তাকে বাঁচাতে পারিনি। কি শুনলাম আমি? আমি কিছু বুঝতে পারছি না। মাথাটা কেমন জানি ঘুরছে, সব অন্ধকার লাগছে। আমি আর নিজের আয়ত্ত নেই, পড়ে গেলাম। অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পর হসপিটালে পৌঁছে ডক্টরের বলা কথাগুলো শুনে নিলাম আমি। স্নেহা কেমন জানি করে পড়ে যাচ্ছিল। আমি ছুটে গিয়ে ধরলাম। স্নেহা এখন আমার হাতের উপর সেন্সলেস হয়ে পড়ে আসে। ওর মাথাটা শুধু ভেঙে যাচ্ছে নিচের দিকে। আমি শক্ত করে ওর মাথাটা বুকের সাথে মিশিয়ে নিলাম। কোলে তুলে ওকে বেডে শুইয়ে দিলাম। ডাক্তার দেখে বলল, তেমন কিছু না, শরীর দুর্বলতার জন্য আর এই ঘটনাটা মেনে নিতে পারেনি, তাই সেন্সলেস হয়ে গেছে। অনেকক্ষণ পর সেন্স আসলো। সেন্স ফিরেই সে আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ঘটনার আকস্মিকতায় কি করব বুঝতে পারছিলাম না। আমার খুব কান্না পাচ্ছে। আজ থেকে আমার আর আপন বলতে কেউ থাকলো না পৃথিবীতে। আমি একা হয়ে গেলাম। সেন্স ফিরতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে স্যারকে জড়িয়ে ধরলাম। কেন আমি তাকে জড়িয়ে ধরলাম? হয়তো একটু ভরসার হাত খুঁজছি, তাই ওনাকে দেখে ভরসা পেয়েছি। আমি স্যারের বুকে মাথা রেখে কেঁদেই যাচ্ছি। স্নেহা শুধু কেঁদেই যাচ্ছে। আমার শার্টটা ভিজিয়ে দিয়েছে ওর চোখের পানিতে। কি বলে সান্ত্বনা দেব আমি ওকে জানি না। শুধু মনে মনে বললাম, আমি আছি স্নেহা, তোমার কিছু হবে না। আমি তোমায় আগলে রাখবো। তোমার মাকে দেওয়া কথাগুলো আমি রাখবো। এইসব ভেবে স্নেহার মুখটা উঁচু করে চোখের পানি মুছে দিয়ে বললাম, কেঁদো না স্নেহা, সব আল্লাহর ইচ্ছে। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। স্নেহার মায়ের ডেড বডি বাড়ি নিয়ে তা দফন কার্য শেষ করলাম। স্নেহা রুমের এক কোণায় থ হয়ে বসে আছে। ওর দিকে তাকানো যাচ্ছে না। আশেপাশের প্রতিবেশীরা এসে ওকে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে। আমায় বাড়ি যেতে হবে, কিন্তু স্নেহাকে একা রেখে কিভাবে যাব? কি করা যায়? বেশ কয়েক মাস হয়ে গেল মা আমার ছেড়ে চলে গেছে। বড্ড একা হয়ে গেছি আমি। এই বাড়িতে একাই থাকি। বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, এইভাবে চলছে আমার দিন।
স্যার মাঝে মাঝে আমার বাড়ি আসে, এই নিয়ে প্রতিবেশীরা বেশ কানাঘুষা করে, বাজে ইঙ্গিতে কথা বলে। আমি চাই না আমার জন্য স্যারকে কেউ কিছু বলুক। আমি তো তার আপন কেউ না। মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতেই স্যার আমার জন্য এত কিছু করছে, কিন্তু সমাজ এগুলো মেনে নেয় না, বুড়ো কুচকে তাকায়। এগুলো স্যারকে আমি কিভাবে বোঝাই? উনি তো কাউকে তোয়াক্কা করে না, কিন্তু সমাজ বলেও একটা জিনিস আছে যেটা আমায় মানতেই হবে, মানতে বাধ্য। আমরা কেউ সমাজের বাইরে না। সমাজের তৈরি করা নিয়মগুলো আমাদের যথাযথভাবে পালন করতে হবে। নিজের ডেস্কে বসে আনমনে এইসব ভাবছি। এই মেয়েটা বসে বসে কি ভাবছে এত? স্বাভাবিক হতে এখনো পারলো না? নিজের চেহারার কি অবস্থা করেছে! না, এভাবে ওকে আর দেখা যায় না। ওকে আগের মতো করতে হবে। তার জন্য আমাকেও আগের মতো কঠোর হতে হবে। স্নেহা, ফাইলগুলো কমপ্লিট হয়েছে? এই তো স্যার, হয়ে গেছে প্রায়, আর কয়েকটা আছে। এখনো কমপ্লিট হয়নি কেন? তোমাকে তো অনেকক্ষণ আগে দিয়েছিলাম। এত সময় কেন লাগে? এত অমনোযোগী কেন তুমি? সরি স্যার। সরি বললে সব মাফ হয়ে যায় নাকি? তাহলে এখন কি করতে হবে স্যার? মুখে মুখে কথা বলছো তুমি? এই বলে ওর দিকে এগোতে লাগলাম। না না স্যার, আমি শুধু বলছিলাম এখন কি করতে হবে। ও মাগো, স্যার এদিকে এমন এগোচ্ছে কেন? যার রাগের লুক নিয়ে আসছে, আল্লাহ জানে আজ আমায় কাঁচা খেয়ে নেবে মনে হয়। এখন কি করবে সেটা কি আমায় বলে দিতে হবে? আর একটু এগিয়ে যেতেই স্নেহা ওর হাত আমার বুকে দিয়ে আটকালো। স্যার, বললে ভালো হতো। আর আপনি এত কাছে আসবেন না স্যার, দূরেই থাকুন। দেখুন আমার হার্টবিট কেমন বেড়ে গেছে। আমি যদি এখন হার্ট অ্যাটাক করি তাহলে সবাই আপনাকে খুনি বলবে। সেট আপ স্নেহা, কি ভুলভাল বকছো? পাগল হয়ে গেছো তুমি? না স্যার, এখনো হয়নি, তবে আর একটু সময় আপনি এমন থাকলে হয়ে যাব। তাই না? বলে ওর কোমরটা টান দিয়ে ওকে নিজের সাথে মিশালাম। আস্তে আস্তে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, কি হলো, পাগল পাগল লাগছে কি এখন? স্যার আমায় একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে। উনি কানের কাছে ফিসফিসিয়ে কথা বলছেন, আর ওনার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। আমার হার্টবিট আরও দ্বিগুণ বেড়ে গেছে। মনে হয় এবার আমি মরেই যাব। উনি কাছে আসলে আমার এমন হয় কেন? আমার অনেক ভয় করছে। স্নেহার হার্টবিট দ্রুত গতিতে চলছে, আমি অনুভব করতে পারছি। ওর দিকে তাকালাম, ভয়ে ওর চোখ আর ঠোঁট দুটো কাঁপছে। ওর কাঁপা ঠোঁট দুটো আমায় আকর্ষণ করছে খুব, কেমন জানি ঘোর লাগছে। আমি স্নেহার কাছাকাছি আসলে এমন কেন হয় আমার? আমি আমার ঠোঁট দুটো এগোতে লাগলাম স্নেহার ঠোঁটের দিকে। উনি আমার ঠোঁটের দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? উনি কি করতে চাইছেন? আল্লাহ বাঁচাও আমায়। ওর ঠোঁটে মাত্র ঠোঁট মিলাবো, তখনই দিল এক চিল্লানি। কানের পর্দা মনে হয় ফেটে গেল। আমি ঘরের মধ্যে থেকে বাস্তবে ফিরলাম। কি করতে যাচ্ছিলাম আমি? ধুর, ও কি ভাবলো এখন? আর এমন করে চিল্লালো যে আমার মেজাজ খারাপ হয়ে গেল। স্যার, নিজের ঠোঁট আমার ঠোঁটের অনেক কাছে নিয়ে আসছে। আমি ভয়ে চিল্লানি দিয়ে উঠলাম, স্যার স্যার থামুন, একটা কথা বলবো। উফ, কানের 12টা বাজিয়ে দিয়েছে। এত জোরে কেউ চিল্লায়? বলো কি বলবে। সরি স্যার, বলছিলাম যে লাঞ্চ করবেন না? লাঞ্চ টাইম তো পেরিয়ে যাচ্ছে, আমার তো পেটে ইঁদুর দৌড়ানি দিচ্ছে। তো লাঞ্চ করো, তোমায় ধরে রেখেছে কে? আজাইরা। স্যার, আপনি তো আমায় ধরে রেখেছেন। মানে? আসলে স্যার, আপনি যদি সামনে থেকে না সরে এভাবে দাঁড়িয়ে থাকেন তাহলে আমি যাব কিভাবে? ও ওকে, সরে গেলাম। স্যার সত্যি আমি দিলাম দৌড়। এক দৌড়ে ক্যান্টিনের টেবিলে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম। বাবা, খুব জোর বেঁচে গেছি। ভাগ্যিস চিল্লানি দিয়েছিলাম, তা না হলে আজ উনি আমায় ছিছি। আচ্ছা, উনার কি চরিত্রের ভেজাল আছে নাকি? মনে তো হয় না, কিন্তু উনি আমার সাথে এমন কেন করেন? আর উনি আমার কাছে আসলে এমন হয় কেন? আমার ধুকপুকানি বেড়ে যায়, মনে হয় আমার জানটা বের হয়ে আসবে। ওনার কাছাকাছি থাকতে আমার বেশ ভালো লাগে, ভরসা পাই, কাছের কেউ মনে হয় ওনাকে। সেদিনে মায়ের কাছে ওনার দেওয়া প্রতিশ্রুতি শুনে ওনার প্রতি আমার আলাদা একটা টান হয়ে গেছে। আমার মনের কোণায় একটু একটু করে উনি জায়গা করে নিয়েছেন। ভালোবাসি আমি ওনাকে, কিন্তু এটা কখনোই আমি প্রকাশ করতে পারবো না। কোথায় সে আর কোথায় আমি? তাছাড়া উনি আমায় নিয়ে আমার মতো করে ভাবেন না। উনি আমার স্যার আর আমি ওনার পিএ। আমাদের এটাই সম্পর্ক, আর বেশি কিছু না। মানবতার খাতিরে উনি আমার জন্য অনেক কিছু করেছেন, যার জন্য সমাজ ওনাকে কথা শোনায়। যদিও তিনি এসবের কিছুই জানেন না, তারপরও আমার থেকে ওনাকে দূরে সরাতে হবে। তা না হলে আমার জন্য সমাজ ওনার মাথা হেট হয়ে যাবে।
বসে বসে এইসব ভাবছি আর সিঙ্গারা খাচ্ছি। সিঙ্গারা আমার অনেক পছন্দের খাবার। একের পর এক সিঙ্গারা খাচ্ছি আর ভাবছি। আশেপাশে কোথায় কি হচ্ছে সেদিকে খেয়াল নেই, গপ গপ করে মুখে পুচ্ছি। পানি খাওয়ার কথা ভুলে গেছি। খেতে খেতে উঠলো হিচকি, পানি খেতে হবে। পানির গ্লাসের দিকে হাত দিতেই কে যেন গ্লাসটা হাতে নিল। এই নাও খাও। পানি খাওয়ার কোথাও খেয়াল থাকে না, গরুর মতো গিলছো শুধু। বলেই গ্লাসটা ওর মুখের দিকে বাড়িয়ে দিলাম। উনি আমার মুখের সামনে গ্লাস ধরে আছে খাওয়ানোর জন্য, কিন্তু আমি ওনার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। কি হলো, খাও। হ্যাঁ হ্যাঁ স্যার, খাচ্ছি বলে ওনার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে পানি খেয়ে নিলাম। পানি না খেলেও হয়তো অবশ্য ওনাকে দেখেই আমার হিচকি থেমে গিয়েছিল। আমি এখন ওনার দিকে তাকিয়ে আছি চোখ বড় বড় করে। খাওয়া শেষ নাকি? আরো কয়েকটা সিঙ্গারা দিতে বলবো? কেন স্যার, আপনি খাবেন? সিঙ্গারা মনে হয় আপনার অনেক পছন্দের, তাই না স্যার? স্যারের হাতে একটা পাপ্পি দিয়ে বসলাম অন্য মানুষকে হয়ে। দেখি স্যার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি স্যারের হাত দুটো আমার দু হাতে চেপে ধরে আছি। হঠাৎ আমার হুঁশ ফিরল। এইসব দেখে আমি দৌড়ে চলে গেলাম। এটা কি হলো? পাগলি হলো নাকি? কি করলো ও এটা? আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না, তবে ভালোই লাগলো। ওর পাপ্পি দেওয়া জায়গাটা ভালোভাবে দেখছি। পাগলি একটা, তোকে খুব ভালোবেসে ফেলেছি রে। তুই হবি আমার বিয়ে থেকে পাটরানি। এক দৌড়ে নিজের ডেস্কে এসে বসলাম। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? কোনো বুদ্ধি নেই আমার, সব চলে গেছে। এই যে স্নেহা, তুমি বসে বসে কি বিড়বিড় করছো একা একা? আর লজ্জাতে লাল নীল হয়ে যাচ্ছ, কি ব্যাপার? আরে কই কিছু না। দিনকাল কেমন যাচ্ছে? বিয়ে টিয়ে করবে না নাকি? সেদিকের কি খবর? ভাবলে কিছু? না ভাবিনি কিছু, ওইসব চিন্তা মাথায় নেই এখন। মাথায় আসলে বলবে, আমি একটা চান্স নিতে পারি, কি বলো? নিজের কেবিনে যাচ্ছিলাম, ওদের বলা কথাগুলো শুনে খুব রাগ হচ্ছিল। এত হাসাহাসি করার কি আছে? আর আবিদের সাথে এসব বিষয়ে কথা বলতে হবে কেন? স্নেহাকে কেবিনে আসতে বললাম। হায় আল্লাহ, স্যার ডাকছে কেন? আল্লাহ জানে কি বলবে। তখনকার পাপ্পের বিষয় নিয়ে কিছু বলবে নাকি? তাহলে তো আমি শেষ। কি বলবো ওনাকে? এগুলো ভাবছি আর নখ কামড়াচ্ছি। স্নেহার দিকে এগিয়ে যাচ্ছি ওকে কিছু না বলেই। ও মা গো, স্যার আমার রাগে লোক নিয়ে এদিকে আসছে কেন? আমি পিছোচ্ছি আর স্যার এগোচ্ছে। পিছুতে পিছুতে দেয়ালে পিঠ ঠেকে গেল আমার। আমি এগোচ্ছি আর ও পিছোচ্ছি। দেওয়ালে ওর পিঠ ঠেকে গেছে। আমি ওর এক পাশ দিয়ে এক হাত দেয়ালে রাখলাম, আর একটা হাত দিয়ে দরজা লক করে দিলাম। এ কি, দরজা লক করলো কেন? স্যার কি বলবেন বলুন? আপনি দরজা লক করলেন কেন? দরজা খুলুন স্যার, আমি বাইরে যাব। বলেই দরজা খুলতে যাচ্ছিলাম, তখনই হাত ধরে টান দিল। খুব ব্যথা লাগছিল, মনে হয় হাতটা ছিঁড়ে ফেলবে। দরজা খুলতে যাচ্ছিল স্নেহা, তখনই ওর হাতটা ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলাম, খুব শক্ত করে। ও নড়াচড়া করতেও পারছে না। এত শক্ত করে জড়িয়ে রেখেছে যে আমার জানটা মনে হয় বের হয়ে যাবে এবার। প্রাণপণ চেষ্টা করছে ছাড়ানোর, কিন্তু কাজ হলো না। উনি আরো শক্ত করে আমায় জড়িয়ে ধরলো। বৃথা চেষ্টা করো না, লাভ হবে না। ছাড়াতে পারবে না তুমি, তাই আর চেষ্টা না করে চুপচাপ থাকো। ছাড়ুন আমাকে তাহলে। উফ, ছাড়বো না। তোমায় শাস্তি দেবো এবার। কিসের শাস্তি? আর এভাবে কেমন শাস্তি? স্নেহার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, আবিদের সাথে কথা বলার শাস্তি। বলে ওর কানের লতি হালকা করে কামড়ে দিয়ে ধরলাম। তারপর গলাতে এলোপাথারি চুমু দিতে লাগলাম। ওর নিঃশ্বাস ঘন হয়ে আসছে। স্যারকে আমি ছাড়ানোর চেষ্টা করছি, বাট পাচ্ছি না। আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, আমার খুব কান্না পাচ্ছে, চোখ দিয়ে পানি আসছে। কি করতে চাইছি উনি আমার সাথে? স্যার ছাড়ুন আমায় প্লিজ। তুমি অন্য ছেলেদের সাথে কেন কথা বলো? তোমার সব দায়িত্ব আমায় দিয়ে গেছে তোমার মা। তোমার ভালো খারাপ সবকিছু এখন আমার হাতে। আমি যা বলবো তুমি তাই করবে, করতে বাধ্য। ওর গলায় নাক ডুবিয়ে কথাগুলো বললাম। স্যার প্লিজ ছাড়ুন, আমার ভালো লাগছে না। আমারও ভালো লাগে না যখন তুমি অন্য ছেলের সাথে কথা বলো, হাসো। ওদের সাথে কিসের এত কথা তোমার? হ্যাঁ কই, আমার সাথে তো এত কথা বলো না মনে হেসে। ওদের সাথে যেন আর কথা বলতে না দেখি। নাকের সাথে নাক মিলিয়ে বলছি কথাগুলো। স্নেহা খুব কান্না করছে, করুক, ওকে শিক্ষা পেতেই হবে। ও শুধু আমার। আজকের পর যেন আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলার সাহস না হয়ে ওঠে। ও শুধু আমার। কেন? আমি ওদের সাথে কথা বলবো, হাজারবার বলবো। আপনার কি?
কথাটি বলতেই উনি খুব দ্রুত আমার ঠোঁটের সাথে ওনার ঠোঁট মিলিয়ে দিলেন। ওর কোথায় রাগ আরও চরমে উঠে গেল। ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁট দুটো আমার ঠোঁটে মিলিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে রাখার পর ছেড়ে দিলাম। ও হাঁপাচ্ছে, কান্না করছে, চোখ মুখ লাল হয়ে গেছে। ওকে বললাম, তোমার সব কিছুর উপর আমার দায়িত্ব, তোমায় ভালো রাখার। তুমি কিসে ভালো থাকবে না থাকবে সব কিছু আমি সিলেক্ট করব। আর আমার হাতে তোমার মা তোমায় তুলে দিয়ে গেছে। সো আমি যা বলবো সেটাই তুমি শুনবে। হ্যাঁ, আপনার হাতে তুলে দিয়েছে। আপনার সব দায়িত্ব আমার প্রতি। আপনি যা বলবেন আমি সেটাই করব। এমনকি যখন আপনার সাথে বিছানায় যেতে বলবেন আমি বিছানাতেও যাব, তাই না? আপনার তো আমাদের খেলার পুতুল ভাবেন। যখন যা ইচ্ছে হবে সেটাই করবেন। আজ প্রয়োজনে কাছে টেনে নেবেন, আর কাল প্রয়োজন ফুরালে দূরে সরিয়ে দেবেন। চরিত্রহীন আপনি। আমাকে ভোগ করার খুব শখ আপনার, তাই না? যা ইচ্ছে করুন, আর কোনো বাধা দেব না। কেননা দায়িত্ব আপনার। আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনাদের কাছে একটা অবিবাহিত মেয়েদের পুরুষ স্পর্শ করা মানে আধুনিকতা, আর আমার কাছে সেটা লজ্জার। আপনারা সুশীল সমাজের অশ্লীল মানুষ। কথাগুলো খুব জোরেই বললাম, রেগে গিয়েছিলাম খুব। কি বলবো মাথায় আসেনি। ওর বলা কথাগুলো শেষ হতেই ঠাস করে ওর গালে চড় বসিয়ে দিলাম একটা। ওকে আমি কি করেছি? বেশি কিছু তো না। ও রাগিয়ে দিয়েছিল, তার জন্য এত কিছু করেছি। আমি শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম, আমি ওকে ভোগ করতে চাইনি। ছি, এটা ও বলল যাকে আমি ভালোবাসি। ওকে আমি কাছে পেতে চাই, ভালোবাসি তাই। তবে সেটা বিয়ের পর। আমি ওকে এভাবে চাইনি। ও কি বললো আমায় এগুলো? জীবনে কোনো মেয়েকে ভালোবাসা তো দূর, তাকায়নি পর্যন্ত। আর আজ আমার চরিত্রহীন অপবাদ শুনতে হলো। ভালোবাসার মানুষটির কাছ থেকে এই কথা শুনে আমার কান্না এসে যাচ্ছে, চোখের কোণে জল চলে আসছে। টেবিলে সব কিছু ফেলে দিলাম, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। উনি কেমন জানি পাগলের মতো করছে। রাগে চোখ দুটো লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসছে। আচ্ছা, আমি কি ভুল করলাম? কি বললাম আমি এগুলো? ভালো আমি তোমায় বেসেছি, তুমি আমারই হবে। তবে আজকের শোধ আমি নেবই। আমি চরিত্রহীন, তোমায় ভোগ করার ইচ্ছে আছে আমার। আমি তোমায় তিলে তিলে কষ্ট দিয়ে বুঝিয়ে দেবো স্নেহা, আমাকে চরিত্রহীন বলার অপরাধটা তোমার। এগুলো মনে মনে বলে স্নেহার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে বাইরে যাচ্ছিলাম। সব স্টাফগুলো দাঁড়িয়ে গেল, ওরা হতবাক আমার আর স্নেহার অবস্থা দেখে। দুজনের চোখেই পানি, আর ওইভাবে টেনে নিয়ে যাওয়া দেখে। আমার হাত এত জোরে টেনে নিয়ে যাচ্ছেন কেন উনি? উফ, খুব ব্যথা লাগছে আমার। সোজা নিয়ে গিয়ে গাড়িতে বসালেন। ওকে গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলাম, ওর দিকে না তাকিয়েই। রাগে আমার চোখ দিয়ে আগুন ঝরছে। উনি যে রেগে আছেন, কোথায় নিয়ে যাচ্ছে উনি আমায়? জিজ্ঞেস করবো কিভাবে? যা রেগে আছেন, যদি আরো রেগে যান? তারপরেও সাহস করে বলি, স্যার কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? নিশ্চয়বাসী কোনো কথা বলছি না, ওর কথা কানেই নিলাম না, না শোনার ভান করলাম। স্যার বলবেন কোথায় যাচ্ছেন? আবারও চুপ করে ড্রাইভ করে যাচ্ছি। এইবার আমার খুব রাগ উঠে গেল। আমি একটু জোরেই বললাম, বলছেন না কেন কোথায় নিয়ে যাচ্ছেন? ওকে, বলতে হবে না, গাড়ি থামান, আমি নেমে যাব। তা না হলে চলন্ত গাড়ি থেকে লাফ দেব বলে গাড়ির দরজা খুলতে যাচ্ছিলাম, তখনই আমার হাতটা উনি সরিয়ে দরজাটা লক করে দিলেন। চুপচাপ বসে থাকো, তোমায় খুন করতে নিয়ে যাচ্ছি না, ভয় পেও না। গাড়িটা নিয়ে গিয়ে এক জায়গায় থামালো, অচেনা এক জায়গা। আশপাশটা ভালো করে চেনার চেষ্টা করছি, কিন্তু এটা আমার চেনা জায়গা নয়। এক ধ্যানে তাকিয়ে আছি। ওনার দরজা খোলার শব্দে ধ্যান ভাঙলো, ওনার দিকে তাকিয়ে আছি। কি নামবে নাকি? একটু আগে তো চলন্ত গাড়ি থেকে লাফাতে চাইছিলে, আর এখন গাড়ি থামিয়েছি, তারপরও নামছো না কেন? গাড়ি থেকে নামার সাথে সাথে উনি আমার হাতটা ধরে একটা রুমের দিকে নিয়ে গেলেন। ভিতরে প্রবেশ করার আগেই দেখি ওপরে লেখা কাজী অফিস। তার মানে স্যার আমায় কাজী অফিসে নিয়ে এলো, কিন্তু কেন? কার বিয়ে? স্যারকে বলে দেখি, স্যার কার বিয়ে আজ? আমরা কেন এসেছি এখানে? তোমার বিয়ে। মানে আমার বিয়ে? কার সাথে? একটু পরে জানতে পারবে। না স্যার, জানার দরকার নেই, আমি বিয়ে করব না। বিয়ে করতে তুমি বাধ্য। কখনোই না, আমি বিয়ে করব না। একটু আগে তোমার সাথে যা যা করেছি সব কিছু সিসি ক্যামেরায় আছে। আমি যদি ওগুলো ভাইরাল করে দিই তাহলে কেমন লাগবে? স্যার আপনি কিন্তু আমায় ব্ল্যাকমেল করছেন। ধরে নাও সেটাই। স্যার এটা কিন্তু ঠিক না, আপনি এটা করবেন না। আমি জানি আপনি অনেক ভালো।
আমি জানি আমি ভালো না, চরিত্রহীন, আর চরিত্রহীনেরা সব কিছু করতে পারে। তখন রাগের মাথায় বলেছি, সেই কথা এখন শোনাচ্ছে। সরি স্যার, আর বলবো না। চুপচাপ ভিতরে চলো, যা বলবো সেটা করবে। স্যার, আপনি কার সাথে আমার বিয়ে দেবেন? আমি বিয়ে করব না স্যার। আমার কথা না শুনলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চলো বলছি। বলেই হাতটা ধরে টেনে কাজের সামনের চেয়ারে ওকে বসিয়ে দিলাম। আমিও বসলাম। ভয়ে আমার হাত পা কাঁপছে। আবিদও আছে এখানে, আরো 2-1 অফিসের কলিগরা। স্যার কার সাথে আমার বিয়ে দিতে চাইছে? আমি বিয়ে করব না। আমি তো স্যারকে ভালোবাসি। আমার খুব কান্না পাচ্ছে। কাজী আমাদেরকে রেজিস্ট্রি পেপার এগিয়ে দিল সিগনেচার করার জন্য, কিন্তু আমি অপলকভাবে স্যারের দিকে তাকিয়ে আছি, সিগনেচার করছি না। সিগনেচার না করে আমার দিকে তাকিয়ে আছে স্নেহা। আমি ইশারায় সিগনেচার করতে বললাম। স্যার আমার ইশারায় সিগনেচার করতে বলল, কিন্তু আমার হাত কাঁপছে, কলম ধরতে পারছি না। জানি না আমার সাথে কি হচ্ছে। স্যার এমন কেন করছেন? উনি কি একটুও বোঝেন না আমি ওনাকে ভালোবাসি? অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। কলম হাতে চুপচাপ বসে আছে। আমার রাগ উঠে যাচ্ছে। ওর কানের কাছে গিয়ে আস্তে করে দাঁতে দাঁত চেপে বললাম, স্নেহা সিগনেচার করো। উনি খুব রাগ করেছে। আমার ভাগ্য মনে করে সিগনেচার করে দিলাম। আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। উনি আমার জীবনটা শেষ করে দিল। আমার কাছ থেকে রেজিস্ট্রি পেপারটা নিয়ে নিজে সিগনেচার করলেন। তারপর আবিদ আরো অনেকেই করলো। আমার বিয়ে আবিদের সাথে দিয়ে নিজে বিয়ের সাক্ষী রইল। খারুস একটা। আমার রাগ লাগছে খুব এখন। মাঝে এর হাতে কেন দায়িত্ব দিয়েছিল? আমার জীবনটা তেজপাতা করে দিল। কাজী অফিস থেকে বের হয়ে আসলাম। গাদিটা ওইখানে দাঁড়িয়ে আছে কেন গাড়িতে না উঠে? গাদিটা মনে হয় বুঝতে পারেনি বিয়েটা কার সাথে হলো ওর। কাছে গেলাম, হাত ধরে টেনে নিয়ে এসে গাড়িতে বসালাম। কি করছেন আপনি? হাত ধরে টেনে গাড়িতে বসালেন কেন? আপনি কোথায় নিয়ে যাবেন? তোমার তো আজ বিয়ে হলো, তাই বরের বাড়ি নিয়ে যাচ্ছি। বরের বাড়ি আপনি নিয়ে যাবেন কেন? আবিদ নিয়ে যাবে। আবিদ কেন নিয়ে যাবে? আমি আবিদের বিয়ে করা বউ, তো আবিদ আমাকে ওর বাড়ি নিয়ে যাবে, আপনি কেন? হাসবো না রাখবো বুঝতে পারছি না। ওর কথার উত্তর না দিয়ে আমি গাড়ি স্টার্ট করলাম। আরে আরে, করছেনটা কি? থামুন। আমি আমার বরের সাথে বরের বাড়ি যাব। ইচ্ছা করে বললাম কথাগুলো। আমার রাগে গা জ্বলে যাচ্ছে। চুপ। ওর ঠোঁটে আঙুল চেপে ধরলাম। আমি আর কিছু না বলে চুপচাপ গাড়ির জানলা দিয়ে একটু মাথা বার করে উদাস মনে বাইরে চেয়ে আছি। চোখের করে জল চিকচিক করছে। খাটাসটা কেন এমন করলো আমার সাথে? আমি তো বিয়ে কখনোই করতাম না। অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে বরের সাথে যেতে না দিয়ে নিজে নিয়ে যাচ্ছে। যদিও আমার কোনো ইচ্ছে ছিল না অন্য কারোর সাথে যাওয়ার। তারপরও অনেক বড় বাড়ির ভিতর গাড়ি ঢুকালেন। বাড়ি তো নয়, যেন প্রাসাদ। এত সুন্দর বাড়ি, সামনে ফুল বাগান, পিছনের দিকে পুল, একদম স্বচ্ছ পানি, দেশি বিদেশি বিভিন্ন ফুল ফুটেছে। অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে আমি স্বর্গপুরীতে আছি। গাড়ি থেকে নেমেই পুরোটা ঘুরে দেখছি। সৌন্দর্যে যেন আমি হারিয়ে যাচ্ছি। গাড়ি থেকে নেমেই পুরো বাড়ির চারপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছে। মনে হয় ভালো লেগেছে। একটু আগের মলিন মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে। আমি মুগ্ধ হয়ে গেছি ওর রূপে। যত দেখি ততই প্রেমে পড়ে যাই। স্নেহা ভিতরে চলো। এলো। এখন একটু শান্তিতে দেখতেও দেবে না। চলুন, আসছি। মুখ বাঁকা করে বললাম। মুখ বাঁকাচ্ছ কেন? দেখা ফুরিয়ে যাবে না। আজ থেকে এ বাড়িতেই থাকবে। সো সারাক্ষণ দেখতে পারবে। এখন চলো, ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে রান্না করবে। খুব ক্ষুধা পেয়েছে। মনে হয় আমাকে ওনার দাসী পেয়েছে। অন্যের বউকে নিজের বাড়ি নিয়ে এসে দাসী বানিয়ে রাখার চিন্তা। কিন্তু আমি তো এটা হতে দেব না। আমি থাকবো না। কি হলো? কথা কানা যায় না? ভিতরে আসো। যাচ্ছি বলে ওনার পিছু পিছু গেলাম। আমি রুমে যাচ্ছি। 10 মিনিটের মধ্যে খাবার রেডি করো, আমি আসছি। মানে কি? আমি কেন করতে যাব? আমি পারবো না। আমি কি আপনার দাসী নাকি? দাসী হবে কেন? তুমি তোমার একমাত্র বউ। তার মানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আবিদের সাথে না? আমার সাথে। কেন, আবিদকে আশা করেছিলে নাকি? আর তুমি রেজিস্ট্রি পেপারে আমার নাম দেখোনি? আমি এত কিছু খেয়াল করিনি। রাগে সিগনেচার করেছি। গুড। এখন কথা না বলে কাজ করো। আমি তোমায় এমনি এমনি বিয়ে করিনি। তোমার লাইফ হেল্প করার জন্য দায়িত্ব নিয়েছি। আমাকে চরিত্রহীন বলার শাস্তি তোমায় পেতেই হবে। তুমি পার পাবে না স্নেহা। বলে চলে আসলাম। স্যারের সাথে আমার বিয়ে হয়েছে, অন্য কারোর সাথে না।
এটা ভেবে খুব খুশি লাগছে। কিন্তু উনি প্রতিশোধ নেওয়ার জন্য আমায় বিয়ে করেছে, ভালোবেসে না। এটা খুব যন্ত্রণা দিচ্ছে আমায়। রাগের মাথায় কি বলেছি সেগুলো ধরে এত কিছু করলো। ফ্রেশ হয়ে এসে দেখি স্নেহা টেবিলে খাবার রেডি করছে। আমি কিছু না বলে চুপচাপ গিয়ে খেতে বসলাম, কিন্তু খাবার দেখে আমার রাগ উঠে গেল। রেগে বললাম, স্নেহা এগুলো কি? জ্যাম পাউরুটি। এগুলো এখন খাবো আমি? হুম। নো ওয়ে, আমি এগুলো খেতে পারবো না। তুমি রান্না কেন করোনি? 10 মিনিট সময় কি রান্না করা যায়? আপনি আমায় 10 মিনিট সময় দিয়েছেন খাবার তৈরির জন্য, আমি 10 মিনিটে খাবার তৈরি করেছি। এবার খেয়ে নিন। আমি এগুলো খাবো না, তুমি যাও রান্না করে নিয়ে আসো। পাগল নাকি? আমি পারবো না, শরীর খুব ক্লান্ত আমার, একটু শুতে হবে। রাত অনেক হয়েছে, ঘুম পেয়েছে আমার। আপনি খেয়ে নিন, আমি ঘুমাই। গুড নাইট। ওয়েট, দাঁড়াও, কোথায় যাচ্ছ? খাবে না? আপনি আসার আগে আমি খেয়ে নিয়েছি বলেই রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কি, আমায় রেখে খেয়ে নিয়েছে? খাদক কোথাকার, একটু ওয়েটও করলো না। এ কাকে ভালোবাসি আমি? এ আমার বউ? আল্লাহ, আমায় তুলে নাও। শান্তিতে ঘুমাচ্ছ তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। সারাদিন আমার উপর যা স্ট্রেস গেছে, এখন ঘুমাই আমি। চোখ বন্ধ করতে চোখে রাজ্যের ঘুম নেমে এলো। রুমে গিয়ে দেখি মহারানী পরম শান্তিতে ঘুমাচ্ছে। আহা, কি শান্তি! দাঁড়াও, শান্তি থাকাচ্ছি। ওয়াশরুমে গেলাম, এক বালতি পানি নিয়ে এসে দিলাম ওর গায়ে ঢেলে। বৃষ্টি পড়ে কোথা থেকে? আমি তো বাইরে নেই। চোখ খুলে দেখি স্যার বালতি হাতে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না যে স্যার আমার গায়ে পানি ঢেলে দিয়েছে। মেজাজ পুরো খারাপ হয়ে গেল। ওই, আপনার মাথায় কি সিট আছে? হোয়াট? না, আসলে বলছিলাম যে আপনার মাথায় কোনো সমস্যা আছে নাকি? কারণ আপনি যেটা করলেন কোনো সুস্থ মানুষ এটা করবে না। জাস্ট শাট আপ। একটা ধমক দিয়ে হাত ধরে টেনে বিছানা থেকে নামালাম। ছাড়ুন, হাতে ব্যথা লাগছে আমার। আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি গিয়ে রান্না করো। আর হ্যাঁ, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, বিরিয়ানি রান্না করো। পারবো না আমি এত রান্না করতে। আপনি জ্যাম পাউরুটি খেয়ে ঘুমিয়ে পড়ুন। যা বলছি সেটা করো, যাও এক্ষুনি। যাচ্ছি বলে কিচেনে চলে আসলাম। বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তাই না? এমন বিরিয়ানি খাওয়াবো আর জীবনেও বিরিয়ানি খাওয়ার শখ আসবে না। বিড়বিড় করে বলছি আর মরিচের গুঁড়া মিশাচ্ছি আনলিমিটেড। আহা, বিরিয়ানি খাওয়াবে এবার, ঝাল ঝাল টেস্টি টেস্টি বিরিয়ানি। একবার খেলে জীবনেও ভুলতে পারবেন না, আর জীবন স্বাদ লেগে থাকবে মুখে। আমি তো সব দেখেছি ম্যাম, তুমি কি শয়তানি করলে। আমার খাবারে মরিচের গুঁড়া মেশানো। এসো আগে, দেখো আজ তোমার কি হাল করি আমি। স্যার, আপনার খাবার রেডি, এই নিন বলে স্যারের দিকে খাবারটা বাড়িয়ে দিলাম। হাত বাড়িয়ে খাবারটা নিলাম। খা না, খা, খেলেই বুঝবি এই স্নেহার পিছনে লাগার কি ফল হয়। খাবারের ডিশটা হাতে নিয়ে চুপচাপ ভাবছি কি করা যায় এগুলো। আমি তো জানি আমায় শিক্ষা দেওয়ার জন্য স্নেহা মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছে। চুপচাপ গালে হাত দিয়ে বসে আছি। কি হলো, খাচ্ছেন না কেন? খাবো তো, এখনই খাবো। তার আগে তোমাকে খাইয়ে দিই। হ্যাঁ নাও, হাঁ করো। ওর মুখের সামনে বিরিয়ানি নিয়ে গেলাম। বলছিলাম কি স্যার, আপনি খেয়ে নিন, আমি তো খেয়েছি। আপনার তো খিদেও পেয়েছে। আমি তো খাবোই, কিন্তু এত না। আর তুমি তো জ্যাম পাউরুটি খেয়েছো, ওতে কি হয়? আর বিরিয়ানি তোমার হাতের রান্না, খেয়ে দেখবে না টেস্ট কেমন হয়েছে? নাও, হাঁ করো। অনিচ্ছা সত্ত্বেও হা করতে হলো। জানি উনি না খাইয়ে ছাড়বেন না, সব জেনে গেছে মনে হয়। স্নেহা, এবার তো রক্ষা নাই। এক মুঠো ওর মুখে দিয়েছি, মুখটা দেখার মতো অবস্থা হয়েছে। মুখ থেকে বের করে দিতে পারলে মনে হয় বাঁচে। বোঝো স্নেহা, এবার কেমন লাগে? আমায় খাওয়াতে চাইছিলে না, এবার নিজে খাও নিজের ঝাল ঝাল টেস্টি টেস্টি বিরিয়ানি। এক মুঠো মুখে নিয়ে আমার কলিজাটা পুরো জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে এবার মরেই যাব। স্যার, আর খাবো না, খেতে ইচ্ছে করছে না। কেন, টেস্টি হয়নি? আর একটু খাও, তোমারই তো রান্না। বলে ওর দিকে তাকিয়ে আছি। বেচারি অসহায়ের মতো তাকিয়ে আছি, চোখ মুখ লাল হয়ে গেছে। থাক এবার, আর না, যা শিক্ষা পাওয়ার পেয়েছে। কষ্ট পাচ্ছে আমার বউটা, একটু জ্বালায় ওকে। কেমন রান্না করো? নিজের রান্না নিজেই খেতে পারো না, আমি খাবো কি? মনে হয় খুব বাজে হয়েছে রান্না, তাই না? সেই জন্যই খেতে পারছো না। এমনিতে ঝালে মরে যাচ্ছি, তারপরও অপমান, রাগ চরমে উঠে গেল। ওনার হাত থেকে খাবারের প্লেটটা কেড়ে নিয়ে গপ গপ করে খেতে লাগলাম।
আরে আরে, করো কি স্নেহা? ঝাল লাগবে তো, এত ঝাল খেতে পারবে না, খেও না, প্লেট রাখো বলছি। ওনার কোনো কথাই শুনছি না, রাগের মধ্যে খাচ্ছি, ঝাল লাগছে কিন্তু তার তোয়াক্কা করছি না, খেয়ে যাচ্ছি। এ তো কথা শোনার মেয়ে না, খেয়েই যাচ্ছে। চোখ মুখের অবস্থা হয়েছে কি, লাল হয়ে গেছে। সামনে থেকে প্লেটটা কেড়ে নিলাম, পানি খেতে দিলাম। পাশে তাকিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছে। বলছি, ঘুমাবেন কোথায়? বিছানা তো ভিজিয়ে দিয়েছেন। আমিও সেটাই ভাবছি, ঘুমাবো কোথায়। স্নেহা আর আমি দুজন দুজনের দিকে তাকাচ্ছি। আমরা দুজনে বিছানার দিকে একবার আর সোফার দিকে একবার তাকাচ্ছি। এবার দুজনেই ছুটে গেলাম সোফার কাছে, কিন্তু এই পিচ্চি স্নেহা আগে ছুটে গিয়ে শুয়ে পড়েছে। আমিও গিয়ে সোফা দখল করতে পড়ে গেলাম স্নেহার উপর। এই এই, আপনি এখানে কেন? আমি আগে দখল করেছি, এখানে আমি ঘুমাবো। এ বললেই হলো, আমি ঘুমাবো, তুমি সরো। না, এটা চিটিং। আমি আগে এসে দখল করেছি, আমি ঘুমাবো, আপনি না। তাহলে আমি কোথায় ঘুমাবো? জাহান্নামে। কি বললে? না কিছু না, বললাম আপনি কোথায় থাকবেন আমি কি জানি। যেমন বিছানা বিছিয়েছেন, এবার বুঝুন। আমি এখানে ঘুমাবো। না, আমি ঘুমাবো। না আমি। না আমি। এটা কার বাড়ি? আর তোমার বস কে? আপনি। আর আপনার বাড়ি। তাহলে আমার কোথায় শেষ কথা? তাহলে আমি কি সারা রাত জেগে থাকবো? কেন, জেগে থাকার ইচ্ছা আছে নাকি? না, কিন্তু ঘুমাবো কোথায়? সেটাই। এক কাজ করো, আমার পাশে শুয়ে পড়ো। দুজন সোফায় হবে না, কষ্টকর। তারপরও একটু কষ্ট করো। না, আমি আপনার সাথে ঘুমাবো না, আর ওইটুকু জায়গায় তো আরো থাকতে পারবো না। যা ইচ্ছা করো, আমারই ভালো, একটু আরামে ঘুমাতে পাবো। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু ঘুমাতে পারছি না। ঘুমালে ওইটুকু সোফায় ওই খাটাসটার সাথে ঘুমাতে হবে, দেখ ভালোই লাগছে না। ভয় নেই, ঘুমিয়ে পড়ো। আর না হয় থাক, আমি তো লুচু, যদি কিছু করি ঘুমাতে হবে না। এক কথা পেয়েছে, সবসময় শোনাই। কেন যে রাগের মাথায় কথাগুলো বলেছিলাম। দেখ, আর কিছু না ভেবে ওনাকে একটু সরিয়ে ওনার পাশে শুয়ে পড়লাম, কিন্তু ওনার এই হাত এত মোটা কেন? জায়গা হচ্ছে না। দিলাম একটা চিমটি। আহ, চিমটি দিলে কেন? হাতটা সরান, জায়গা হচ্ছে না। আজব তো, জায়গা না হলে কি করব? হাত শরীর থেকে বাদ দিয়ে দিতে বলছো নাকি? দরকার পড়লে সেটাই করুন, কিন্তু হাতটা সরান, আমার জায়গা হচ্ছে না। পারবো না সরাতে। দেখ, আপনাকে বলার চেয়ে না বলাই ভালো। বাবা, রাগ করেছে হেব্বি। ওর হাতটা ধরে টেনে নিজের সাথে মেশালাম। আমার হাতটা সরিয়ে ওর মাথার নিচে দিলাম। নড়াচড়া করে কেন? এই মেয়ে ঘুমাতে দেবে না নাকি? খুব ঘুম পেয়েছে, চোখ বন্ধ করতেই ঘুম এসে গেল। ঘুমিয়ে পড়লাম, স্নেহাও ঘুমিয়ে পড়েছে। সকাল উঠে দেখি স্নেহা আমার বুকের উপর ঘুমাচ্ছে। সে তো আমার পাশে ছিল, তাহলে বুকের উপর আসলো কিভাবে? ওহো, মনে পড়েছে। এইটুকু সোফায় দুজন ভালোভাবে হচ্ছিল না, আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। তখনই এই ঘুমন্ত পেতনিকে বুকে নিয়েছিলাম। অপলক তাকিয়ে আছি স্নেহার দিকে, কেমন পিচ্চি মেয়ের মতো চুপটি করে আমার বুকের মধ্যে ঘুমিয়ে আছে। মুখের ওপর চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, ভারী মিষ্টি লাগছে ওকে দেখতে। চুলগুলো সরিয়ে আলতো করে কপাল একটা ভালোবাসার পরশ দিলাম। ও একটু নড়ে চড়ে উঠল, তখনই চোখ বন্ধ করে ফেললাম, যাতে ও না বুঝে আমি জেগে গেছি। সকালে ঘুম থেকে উঠে নিজেকে ওনার বুকে অনুভব করলাম। কখন আমি ওনার বুকের উপর আসলাম? সারা রাত আমি কি এভাবেই ছিলাম? আল্লাহ, উনি বুঝতে পারেনি তো? বুঝতে পারলে আবার কেলেঙ্কারি হয়ে যাবে। ওনার সামনে যাব কি করে? ঘুমের ভিতর আমার কোনো হুঁশ থাকে না কেন? উনি এখনো ঘুমিয়ে আছে। কি সুন্দর লাগছে ওনাকে দেখতে। কে বলবে উনি এত রাগী? কত কিউট একটা, কিন্তু খারুস, আমার উপর সবসময় রাগ দেখায়। পাজি একটা বলে ওনার কপালে একটা হামি দিলাম, দিয়ে উঠে যাচ্ছিলাম, তখনই শাড়ির আঁচলে টান পড়লো। এই রে, উনি টানলো নাকি শাড়ির আঁচল? এইদিকে তো একেবারে শাড়ি নেই, এইবার ওপাশ ঘুরবো কিভাবে? স্যার ছাড়ুন, আমি যাবো, উঠবো। বাবা, আমাকে হামি দিল, তার মানে সামথিং সামথিং। চোখ খুললো মোর কোথায়? কি ছাড়তে বলছে ও? আমি তো কিছুই ধরিনি। কি হয়েছে? তুমি এখনো না উঠে বসে আছো কেন ওভাবে? যাও, ফ্রেশ হও। যেতে দিলে তো যাব। কে যেতে দিচ্ছে না? তোমায় কি কেউ ধরে রেখেছে নাকি? কি ন্যাকামিটা না করছে, নিজের শাড়ির আঁচল টেনে ধরে এখন আমাকে বলছে। এমন ভাব মনে হয় কিছুই জানি না। কি হলো বলো?
আপনি তো শাড়ির আঁচল ধরে রেখেছেন। কথাটা পূরণ না করে পিছন দিকে ঘুরলাম, পিছনে ঘুরে দেখি শাড়িটা উনি ধরে নেই, ওনার পিঠের নিচে পড়ে আছে। আর আমি কি না কি ভাবছি। কি হলো? কি যেন বলছিলে? আটকে গেল কেন? আমি শাড়ি কি করেছি? আসলে শাড়িটা আপনার পিঠের নিচে চাপা পড়ে আছে, তাই আমি যেতে পারছি না। ও আচ্ছা, বলে শাড়ির আঁচলটা ছাড়িয়ে দিয়ে বললাম, তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করো, অফিসে যাব। আর হ্যাঁ, কাল রাতের কথা যেন মনে থাকে। কোনো উল্টাপাল্টা করলে তার ফল কেমন হয় কাল তো বুঝেই গেছো। আশা করি আর বোঝাতে হবে না। বলে উঠে চলে গেলাম। গোসল শেষে রুমে এসে দেখি উনি এখনো শুয়ে আছেন। এ নাকি অফিসে যাবে। চুলগুলো ঝেড়ে মুছতে লাগলাম। মুখে পানি আসলো কোথা থেকে? চোখ খুলে দেখি স্নেহা চুল ঝাড়ছে। ওয়াও, এত লম্বা চুল, কোমর ছাড়িয়ে পড়েছে। ও একটা হালকা পিঙ্ক কালারের জর্জের শাড়ি পরেছে। ওর ঘাড়ে বিন্দু বিন্দু পানি জমে আছে। ও একটু হেলে চুল মুছছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। ভেজা চুলে অসম্ভব সুন্দর লাগছে ওকে। ইচ্ছে করছে চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নি। ও শুধুই কাছে টানছে। আর পারলাম না নিজেকে সামলাতে। গিয়ে ওর পিছনে দাঁড়ালাম। পিছন থেকে ওর কোমর জড়িয়ে ধরলাম। ও একটু কেঁপে উঠল। ওর কেঁপে ওঠা আমাকে যেন আরো নেশায় ডুবাতে লাগলো। ওকে শক্ত করে জড়িয়ে ওর ঘাড়ে জমে থাকা বিন্দু বিন্দু পানিগুলো ঠোঁট দিয়ে শুষে নিলাম। ওর চুলে নাক ডুবিয়ে দিলাম। আজ কি হলো ওনার? উনি আমায় এভাবে ধরে রেখেছেন কেন? ওনার প্রতিটা স্পর্শে আমি শিহরিত হচ্ছি। স্যার, হুম ছাড়ুন। হুম অফিসে যাবেন তো? ছাড়ুন আমায়, আমি ব্রেকফাস্ট তৈরি করি। হুম না, ছাড়বো না। চুপ করো তো। স্যার, অফিসে দেরি হয়ে যাবে। একটু জোরেই বললাম। উফ, এত চেঁচাচ্ছ কেন? বলেই ছেড়ে দিলাম। এতক্ষণ আসতে বললাম, আপনি তো শুনলেন না। ধ্যাত, যাও তো, বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট সেরে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর এদিকে মহারানী শুয়ে আরাম করছে। কি ব্যাপার, রেডি হচ্ছে না কেন? অফিস যাবে না নাকি? না যাওয়ার ধান্দা। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি হলো, চুপচাপ বসে আছো কেন? আমি রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ না? বসে আছি। কই, শুয়ে আছি তো। কথা পাল্টাবে না বলে দিলাম। যাও, তাড়াতাড়ি রেডি হও। কেন? আমি রেডি হয়ে কি করব? কি করবে মানে? অফিস যাবে না? না তো, আমি কেন অফিসে যাব? আমার বিয়ে হয়েছে না, এখন আর আমার অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওর কথা শুনে রাগ উঠে গেল। ওকে বিছানা থেকে টেনে তুলে হাতটা শক্ত করে পিছনে বাঁকিয়ে ধরলাম। লাগছে, ছাড়ুন আমায়, হাতে খুব লাগছে। অফিস যাওয়ার প্রয়োজন আছে কি না? আছে। গুড, যাও রেডি হয়ে নাও, বলে ওর হাত ছেড়ে দিলাম। হাত পুরো লাল হয়ে আছে। অফিসে যেতেই চাইলাম না, কারণ আর অত্যাচার অফিসে সহ্য করতে হয়। অফিসে না গেলে আর সহ্য করতে হতো না। তোর ভালোই লাগে না। শাড়ি পরে রেডি হয়ে ওনার সামনে গেলাম। ওয়াও, এত সুন্দর লাগছে ওকে। আকাশি রঙের শাড়ি পরেছে, হালকা লিপস্টিক, চুলগুলো খোলা রেখেছে, পলকহীনভাবে তাকিয়ে আছি। উনি এমন করে তাকিয়ে আছে কেন? কি হলো, অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? চলুন, যাবেন না? ওর দিকে শুধু তাকিয়ে আছি, কোনো দিকে মন নেই আর। ও মা, এ আবার কি? আমি এত ডাকি তাও শুনি না কেন? ওই, কি হলো? কাঁধে হাত দিয়ে বললাম। কই, কি হবে? কিছু না তো। আমি রেডি। চলো। অতঃপর আমি আর উনি অফিসের উদ্দেশ্যে বের হলাম। গাড়িতে উঠো, দাঁড়িয়ে আছো কেন? উঠেছি, বলে পিছনে বসলাম। আমাকে কি তোমার ড্রাইভার মনে হচ্ছে? মানে, আমি আবার কি করলাম? পিছনে বসছো কেন? সামনে বসো। বসছি। তোর ভালোই লাগে না, এখানে না ওখানে, ওখানে না এখানে, সব সময় প্যারা দেয়। সামনে এসে বসলাম। ও মা, এখনো তাকিয়ে আছে কেন? কি হলো, চলুন। সিট বেল্ট কে বাঁধবে? বলে সিট বেল্টটা লাগিয়ে দিলাম। এত কেয়ারলেস কেন তুমি? তুমি আছো তো আমার জন্য, তাই আমি এত কেয়ারলেস। কারণ আমার কিছু হতে তুমি দেবে না, আমি জানি। মনে মনে বললাম। আমি গাড়ি ড্রাইভ করছি, আর স্নেহা জানালায় মাথা ঠেকিয়ে বসে আছে। বাতাসে ওর চুলগুলো উড়ে আসছে। বেশ ভালো লাগছে গাড়ির জানলায় এভাবে থাকতে। বাতাসে চুলগুলো রেখে বিরক্ত করছে খুব। বাঁধি চুলগুলো, তা না হলে আবার রাগ করবে। এই ভেবে চুলগুলো বাঁধতে গেলাম, তখনই উনি বাধা দিল। উড়ুক না, বাধা দাও কেন? ওদের মুক্ত বিহঙ্গে উঠতে দাও। আর সবচাইতে বড় কথা হলো, তোমাকে খোলা চুলাই
ভালো লাগে। ওনার কথায় একটু লজ্জা পেলাম, মাথাটা নিচু করলাম। অফিসে এসে গেছি। আমি আর স্নেহা নেমে অফিসের ভিতর প্রবেশ করলাম। সবাই দাঁড়িয়ে অভিনন্দন জানালো। সবাই অভিনন্দন জানাচ্ছে, তাহলে কি সবাই জানে স্যারের আর আমার বিয়ে হয়েছে? মনে মনে ভাবছি। কি হলো, অমন ধ্যানে বসেছে কেন? অফিসে কি তোমায় ধ্যান করার জন্য নিয়ে এসেছি? না, তার জন্য আনবেন কেন, আমাকে জ্বালানোর জন্য নিয়ে এসেছেন, মনে মনে বললাম। ম্যাম, আপনার ধ্যান হয়ে থাকলে কাজ শুরু করুন। কয়েকদিন অনেক কাজ জমে আছে আপনার, সেগুলো করুন। বলেই এক গাদা ফাইল ওর সামনে দিলাম। কি এতগুলো ফাইল? আমি কয়দিনে ঠিক করব? কয়দিনে নয়, আজকেই। পারবো না আমি। কি বললে? কিছু না। গুড, কাজ শুরু করো। বলে ফাইলগুলো নিয়ে দরজায় যেতেই খেলাম জোরে এক ধাক্কা। ফাইলগুলো সব পড়ে গেল, সেই সাথে আমিও। কিন্তু পড়ে যাওয়ার আগে কেউ একজন আমি ধরে ফেললো। চোখ খুলে তাকিয়ে দেখি আবিদ। আবিদ আমাকে ধরে রেখেছে। আবিদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ফাইলগুলো তুলতে যাব, তখনই আবিদও তুলতে গেল। তার জন্য আবিদের সাথে আমার মাথায় ধাক্কা হলো। এরপর আমি আবার একটা ধাক্কা দিলাম আবিদের মাথায়। এটা কি হলো স্নেহা? তুমি আবার মাথায় ধাক্কা দিলে যে? আসলে একবার ধাক্কা লেগে গেছে, তাই আবার দিলাম, নইলে আমাদের মাথায় শিং গজাত। ও তাই বলো। হ্যাঁ, হঠাৎ স্যারের দিকে চোখ দিতে দেখে উনি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় রেগে গেছে খুব। আল্লাহ বাঁচাও আমায়। আবিদ, তোমার মনে রাখা উচিত স্নেহা আমার ওয়াইফ। সো নেক্সট বার নাম ধরে আর তুমি করে বলা যেন আমি না শুনি। সরি স্যার। যাও এখন। RM কোম্পানির ডিলটার বিষয়ে কথা বলতে এসেছিলাম। তারা কয়েকদিনের মধ্যে আসবে আমাদের সাথে ডিল কন্ট্যাক্ট করতে। এই বিষয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন যাও। ওকে স্যার। উনি যে রাগি চোখে তাকিয়ে আছে, আল্লাহ জানে কি করে আজ। স্নেহা আজ তো গেয়া। ও মাগো, উনি তো এইদিকে এগিয়ে আসছে, এইবার কি করি? রাগ লেগেছে প্রচুর। আবিদের সাথে ধাক্কা লাগায়, আবার মাথায় ধাক্কা দেওয়া। আবিদ ওকে জড়িয়ে ধরেছিল যখন ও পড়ে যাচ্ছিল। এত সাহস ওর! স্নেহার দিকে এগোতে লাগলাম। আজ ওকে কি করব নিজেও জানি না। উনি একদম কাছাকাছি চলে আসছে, আমি বুঝতে পারছি না উনি কি করবে। একটা হাত দিয়ে ওর হাত দুটো শক্ত করে পিছন দিক করে ধরলাম, আরেক হাত দিয়ে ওর চুল শক্ত করে হাতের মুঠোয় নিলাম। চুল ধরে টেনে নিয়ে আসলাম আমার মুখের কাছে। আমি কি করছি নিজেও জানি না, কারণ আমি নিজের মধ্যে নেই। এত পরিমাণ রাগ লেগেছে যা বলার মতো না। উনি খুব জোরে আমার চুল ধরেছে, খুব ব্যথা লাগছে, আমার অনেক কষ্ট হচ্ছে। সবচাইতে বেশি কষ্ট লাগছে এটা ভেবে যে উনি এমন করতে পারে। আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আবিদের সাথে খুব ভাব তোমার, তাই না? ধাক্কা লেগে পড়ে যেতে লাগলে ও তোমায় কোমর ধরে বাঁচিয়ে দেয়। আবার কি যেন মাথায় মাথায় ঠক্কর লাগলে আরেকটা দিতে হয়, তা না হলে সিংহ যায়। এত কিছু পাও কোথায় তুমি? সব শুধু আবিদের কাছাকাছি যাওয়ার বাহানা, তাই না? আমি তোমায় ছুলে আমি চরিত্রহীন হয়ে যাই, আর আবিদ ছুলে কিছুই না। কি হলো, কথা বলো, স্পিক আপ। তোমার চরিত্রের ঠিক নেই, আমায় বলেছিলে না? আজ আমি তোমায় বলছি, তোমার চরিত্রের ঠিক নেই, চরিত্রহীন তুমি। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি আবিদের কাছাকাছি আসার চেষ্টা করি, এটার কি উত্তর দেব আমি? আমার জানা নেই, শুধু দু চোখের জল বাধা মানছে না আমার। ওর চোখ বেয়ে জল পড়ছে। আমার খেয়াল হলো আমি ওর চুল ধরে আছি, ও ব্যথা পাচ্ছে। আর কিছু না বলে ওর চুল ছেড়ে দিয়ে ওর থেকে দূরে সরে এলাম। উনি আমার চুল ছেড়ে দিয়ে আমার থেকে দূরে সরে যেতেই আমি গেট খুলে ছুটে চলে গেলাম ওনার কাছ থেকে। স্নেহা চলে গেল। কি করলাম আমি? এতক্ষণ ওর চুল ধরে আঘাত করলাম, ও কষ্ট পেল, আমি ওকে কষ্ট দিলাম। কোথায় গেল ও? বাইরে গেলাম, গিয়ে স্নেহার কথা বলতেই সবাই বলল সে ছুটে অফিস থেকে চলে গেছে। আমি আর অফিসে এক মুহূর্ত দেরি না করে বাড়ি চলে আসলাম। বাড়ি ফিরেও দেখি ও নেই। কোথায় গেল? বাড়ি না আসলে কোথায় যেতে পারে ও? আমি ছাড়া তো এই পৃথিবীতে ওর কেউ নেই। কোথায় গেল সে? স্নেহা, কোথায় তুমি? আমি বুঝতে পারিনি স্নেহা, রাগের মাথায় কি করেছি আমার মনে নেই। সরি স্নেহা, কোথায় তুমি? স্নেহাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। ওদের বাড়িতে গেলাম, কিন্তু ওখানেও পেলাম না। আমি পাগল হয়ে খুঁজছি স্নেহাকে।
কিন্তু পাচ্ছি না। সারা দুপুর ওকে খুঁজলাম, কিন্তু পেলাম না। বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, তারপরও পেলাম না। ও কোথায় গেল, কি করছে, আমি কিছুই জানি না। ও থাকবে কোথায়? ওর তো কেউ নেই। ওর কোনো বিপদ হলো না তো? আমি কি করলাম ওর সাথে? ওর দায়িত্ব তো সব আমায় দিয়েছিল। তাহলে আমি কি করে পারলাম ওর সাথে এমন বিহেভ করতে? আমি কি করে পারলাম ওকে কষ্ট দিতে? আমি তো ওকে ভালোবাসি, তারপরও কেন? আজ বেশ কয়েক মাস হয়ে গেছে স্নেহা নেই আমার কাছে। সেদিনের পর আমি ওকে কোথাও খুঁজে পাইনি। ও কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। বেঁচে আছে কি নেই সেটাও জানি না। ও একা করে দিয়ে গেছে আমায়। আমি ওকে হারিয়ে ফেলেছি। আমার প্রত্যেকটা নির্ঘুম রাতের সাক্ষী আমি ওকে কতটা ভালোবাসি। ওকে ছাড়া আমি কতটা অসুখী। আমি হাসতে ভুলে গেছি, ঘুমাতে ভুলে গেছি। চোখ বন্ধ করলে স্নেহার মুখ ভেসে ওঠে। প্রত্যেকটা দুঃস্বপ্ন স্নেহাকে নিয়ে দেখি, তখন ঘুমের ভিতরই আঁতকে উঠি। হ্যালো স্যার, আপনি কি এখন সুস্থ? শরীর কেমন আছে আপনার? নিশাত, আমি আগের চাইতে একটু সুস্থ। আজ থেকে অফিস যাব। স্যার আসুন, RM কোম্পানি থেকে আজ ডিল সাইন করতে হবে আপনাকে। আমি কথা বলে নিয়েছি RM কোম্পানির MDর সাথে। এখন শুধু আপনি কথা বলে ডিলটা সাইন করলেই হয়ে যাবে। ওকে, আসছি আমি। স্যার স্যার আমি কি যাব আপনার বাড়িতে একবার? কেন? আসলে বেশ কয়েকদিন আপনি অসুস্থ ছিলেন। আপনার সবকিছু তো এলোমেলো হয়ে আছে। কাগজপত্র সব খুঁজে বের করতাম, আর আপনার জন্য একটু রান্না করে দিয়ে আসতাম। না ধন্যবাদ, এত কিছু দরকার হবে না। আমার সামান্য জ্বর হয়েছিল, বেশি কিছু না। আমি পারবো সব ঠিক করে নিতে। আচ্ছা রাখছি, এখন রেডি হয়ে অফিস যাব। ওকে স্যার। বলার সাথে সাথেই ফোনটা কেটে দিল। প্রয়োজনের বাইরে কি একটাও কথা বলা যায় না? এমন কেন উনি? উনি কি বোঝেন না, নাকি বুঝতেও চান না? আমি ওনাকে অনেকটা ভালোবাসি। সিফাত আহমেদ, আমি তোমায় অনেকটা ভালোবাসি, আর তোমায় আমি আমার ভালোবাসা দিয়ে ঠিক জিতে নেব। ফোনটা কেটে দিলাম। কি চাই এই মেয়ে বুঝি না, সবসময় পিছনে ঘোরে। নিশাত ইসলাম আমার পিএ। স্নেহা চলে যাওয়ার পর ওকে পিএ করেছি, বাট ওর হাব ভাব আমার মোটেও ভালো লাগে না। আমি আর আগের মতো রাগ করি না, কারণ রাগের জন্য আমি আমার স্নেহাকে হারিয়েছি। সেই সুযোগটা এই মেয়ে নিতে চাইছে, বাট আমি দেব না। স্নেহার জায়গা কেউ নিতে পারবে না, কোনো দিনও না। গুড মর্নিং স্যার। মর্নিং। স্যার, আপনার শরীর এখন কেমন আছে? ভালো আছে। অফিসের কাজ কত দূর, কেমন চলছে? RM কোম্পানির সাথে ডিলটার কি হলো? কাজ মোটামুটি ভালোই চলছে স্যার। আপনার অনুপস্থিতিতে আমি সব সামনে নিয়েছি। RM কোম্পানির সাথে ডিলটা নিয়েও কথা হয়েছে। তারা আজ আসবে, আপনার সাথে ভালোভাবে কথা বলে ডিলে সাইন করবে। ওকে বলেই কেবিনে চলে আসলাম। নিশাত এখনও আসেনি মনে হয়। এই কথা ভাবতেই দেখি গেট খুলে সামনে এসে হাজির। শয়তানের নাম মুখে নিতে না নিতেই শয়তান হাজির। এবার জ্বালিয়ে খাবে। কেন যে একে বিয়ে করতে গেলাম সেদিন আল্লাহ জানে। নেহাত সিয়ামের বোন, তা না হলে কি এত কিছু সহ্য করতাম? সিয়াম আমার বেস্ট ফ্রেন্ড, আর ওর বোন নিশাত। আমি যে বিবাহিত এটা নিশাত জানে না, সিয়ামও না। স্নেহার সাথে হঠাৎই বিয়ে হয়েছিল, তাই বেশিরভাগই অজানা। গুড মর্নিং। টেক ইউর সিট। এখন কেমন আছেন স্যার? সেটা তো ফোনেই শুনলে। আর ভালো আছি বলেই তো অফিস আসতে পেরেছি। ওকে স্যার। কাজের কথা বলো। ওকে। মনে মনে 100টা বকা দিতে লাগলাম। ভালো কথা কি মুখ দিয়ে বেরোয় না? সব সময় মেজাজ নিয়ে থাকে। আমি তো ভালো করেই বললাম, তারপরও। কি হলো, কি ভাবছো? ধ্যান ভাঙলে আমায় কাজের কথা বলো। সরি স্যার। বলেই বেশ কয়েকটা ফাইল স্যারের দিকে এগিয়ে দিলাম। স্যার, এগুলো সব কমপ্লিট। এখন শুধু আপনি দেখে সিগনেচারটা করে দিন, তাহলে সব ওকে। ওকে বলে ফাইলগুলো দেখে সিগনেচার করে দিলাম। আর কিছু বাকি আছে? না স্যার। তাহলে নিজের জায়গায় গিয়ে বসে কাজ করো, যাও। ওকে স্যার বলে চলে আসলাম। নিশাত মেয়েটা খুব একটু খারাপ না, ভালোবাসে আমায়। এটা সে অনেক আগে থেকেই বোঝাতে চাই। স্নেহা আমার জীবনে আসার আগে থেকেই, কিন্তু আমি ওইসব পাত্তা দিতাম না। আর এখন তো আমার অস্তিত্ব জুড়ে শুধুই স্নেহা, আর কেউ না। স্নেহার জায়গা আমি কোনোদিন কাউকে দেব না। স্নেহা কোথায় তুমি?
প্লিজ ফিরে এসো, প্লিজ স্নেহা, প্লিজ ফিরে এসো। আমি আর পারছি না, তোমায় ছেড়ে থাকতে আমি আর পারছি না। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। I am Rahan Mahmood, MD of RM Company. আই এম সিফাত আহমেদ, প্লিজ টেক ইউর সিট। Thanks. কাজের কোথায় আসি? আমার অনুপস্থিতিতে আমার পিএ নিশাত চৌধুরী আপনাদের সাথে সব বিষয়ে কথা বলে নিয়েছে। আমাকে জানিয়েছে আপনি আমার সাথে 5 বছরের কন্ট্যাক্ট করতে চেয়েছেন। স্পেশালি RM কোম্পানির নতুন MD সিনথিয়ার সাথে আপনার বিয়ের কথা হয়েছে। কেননা সে কোম্পানির দায়িত্বে আছে, আমি নেই, তাই দায়িত্বটা তাকে দিয়েছি। আজ আমি ডিলটা করে যাব, তারপর আপনার যত আদান প্রদান আমাদের কোম্পানির সাথে সব সিনথিয়ার সাথে করে নেবেন। ওকে, আজ তাহলে আসি। আসুন, আবার দেখা হবে। সে তো হবেই। এর পরের বার প্রেসিডেন্ট MD সিনথিয়াকে নিয়ে আসবো, এর সাথে সব ঠিকঠাক করে নেবেন। ওকে, আসি, বাই। ওকে। রায়ান মাহমুদ চলে যাওয়ার পর খানিকটা সময় স্তম্ভিত হয়ে রইলাম। কোন সিনথিয়ার কথা বলে গেল উনি? নিউ এমডি আবার? মেবি ওনার ওয়াইফ হবে। সিনথিয়া নাম তো আর একজনের না, আমার সিনথিয়া স্নেহা। আর উনি তো শুধু সিনথিয়া বলল, এটা স্নেহা না। সারাদিন অফিস থেকে বাড়ি ফিরলাম, প্রতিদিনের মতো আবার সেই একলা একা বাড়িতে, যেখানে স্নেহার হাজারো স্মৃতি যা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। সারাদিন ব্যস্ততা শেষে আমি আবারও স্নেহার স্মৃতিতে ডুব দিই, গভীর থেকে গভীরে, অতলে তলিয়ে যাই। আর মনে বসে বসে স্নেহার ছবির দিকে তাকিয়ে আছি। তখনই ফোনটা বেজে উঠল, রিসিভ করলাম। হ্যালো সিয়াম, বল। কি করছিস? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? এই তো শুয়ে আছি। কেমন শোনাচ্ছে? মেবি কান্না করছিস এমন? না রে, কান্না কেন করতে যাব? কণ্ঠস্বরটা একটু বসে গেছে, ঠান্ডা লেগেছে না। ও তাই বল, আমি তো ভাবলাম তুই কান্না করছিস। কান্না করা ছেলে তো তুই না। বল, কি বলবি? ইম্পর্টেন্ট একটা কথা আছে। কাল তো অফ ডে, কাজের কোনো চাপ নেই। আমার সাথে দেখা করতে পারবি একবার? পারবো না কেন? কাজ থাকলেও বাদ দিতাম, তোর সাথে দেখা করতাম আগে। তাহলে আমাদের আড্ডাখানায় চলে আসিস, রহিম চাচার চায়ের দোকানে। চা খেতে খেতে কথা বলা যাবে। আসবো। আসিস। এখন রাখছি, বাই, ভালো থাকিস। সেম টু ইউ। সিয়াম ফোনটা কেটে দিল। কি বলতে চাইছে? আমার সাথে ওর কি এমন ইম্পর্টেন্ট কথা আছে? দূর। বক বক করছিস তুই? তোর আর আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এমন কোনো কারণ নেই পৃথিবীতে। আমার বোনকে যদি তুই বিয়ে না করিস, তাহলেও আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না কোনোদিন। কি হয়েছে তোর বল? এমন কি ঘটনা আছে যে আমি জানি না, যার জন্য তুই বিয়ে করতে চাইছিস না? আমি বিবাহিত। কি পাগল পেয়েছিস আমাকে? তুই বিয়ে করেছিস এটা আমি জানি না? এটা হয় কি করে? হঠাৎ হয়ে গেছে, সে আমার কাছে নেই, না হলে তোকে পরিচয় করিয়ে দিতাম। কি হয়েছে তোর, ঠিক করে বলতো। একবার বলছিস বিয়ে করেছিস, আরেকবার বলছিস সে নেই, মানে কি? তুই কি বলছিস এগুলো বলতো। সব কিছু সিয়ামকে বললাম। স্নেহার সাথে প্রথম দেখা হওয়া, আমার অফিসে জয়েন করা, ওকে বিয়ে করা, তারপর ওকে অসম্মান করা, সব কিছু। এত কিছু হয়ে গেছে এই 1 বছরে? আমি কিছুই জানি না। আমার সাথে শেয়ার করলে কি খুব ক্ষতি হয়ে যেত? এখন কি করবি তুই? জানি না কি করব, বাট আমি স্নেহাকে অনেক ভালোবাসি। ওর জায়গায় কাউকে বসাতে পারবো না। নিশা তো তোকে অনেক ভালোবাসে। আমি জানি সিয়াম, বাট আমার করার কিছু নেই। আমি স্নেহার প্রতীক্ষায় আছি। তুই পারলে নিশাদকে বোঝাস, সে বুদ্ধিমতী, বোঝালে বুঝবে। আর তুই তো বুঝিস আমায়। রে, বন্ধু হয়ে বন্ধুর কষ্ট যদি না বুঝলাম, তাহলে বন্ধু কিসের? থ্যাঙ্কস রে, তুই আমাকে একটা বিষয় থেকে টেনশন মুক্ত করলি। চল আজ উঠি। নিশাত আর আগের মতো নেই। সিয়াম হয়তো বুঝিয়েছে, কষ্টও হয়তো পেয়েছে। সরি নিশাত, আমি তোমায় কষ্ট দিতে চাইনি, কিন্তু স্নেহাকে ছাড়া কাউকে কখনো ভালোবাসতে পারবো না আমি। নিজের কেবিনে বসে বসে আনমনে ভাবছি, ঠিক তখনই দরজায় নক। মে আই কামিং মিস্টার সিফাত আহমদ? হোয়াই নট, শিওর, ইয়া কামিন। রায়ান মাহমুদ ভিতরে আসলো, তার সাথে আরেকজন আসলো, যেটা দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। এটা কে? কাকে দেখছি? আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছি। সিফাত, কি হয়েছে? এইভাবে স্তম্ভিত হয়ে আছেন কেন? আচ্ছা, আমরা কি বিরক্ত করলাম আপনাকে এই সময় এসে? আরে না না, বিরক্ত কিসের? বিরক্ত না, প্লিজ সিট। থ্যাঙ্কস।
পরিচয় করিয়ে দিই, ইনি হলো সিনথিয়া স্নেহা, RM কোম্পানির নিউ MD। হাই, আই এম সিফাত আহমেদ বলে হাতটা বাড়িয়ে দিলাম, কিন্তু আনফর্চুনেটলি স্নেহা আমার হাতটা ধরল না। খানিকটা অপমান বোধ নিয়েই হাতটা গুটিয়ে নিলাম। আচ্ছা, স্নেহা কি রায়ান মাহমুদের স্ত্রী? ও কি ওনাকে বিয়ে করেছে? এক সেকেন্ড, আমার ফোনে একটা আর্জেন্ট কল এসছে, আমি একটু কথা বলে আসি, তোমরা কথা বলো। রায়ান মাহমুদ চলে যাওয়ার সাথে সাথেই স্নেহার কাছে গেলাম। কোথায় ছিলে এতদিন তুমি? জানো তোমায় আমি কত খুঁজেছি, আমি পাগলের মতো খুঁজেছি। কেন এমন করলে স্নেহা? ওর গালে দু হাত দিয়ে কথাগুলো বললাম। প্লিজ ছাড়ুন, আপনি আমায় টাচ করবেন না। কেন টাচ করব না? তোমাকে টাচ করার অধিকার আমার আছে, কারণ তুমি আমার বিয়ে করা বউ। বউ ছিলাম, লজ্জা করেন আপনার? কোন মুখে আপনি এই কথা বলেন? আমি আপনার কেউ না, আর কেউ হওয়ার প্রয়োজন মনে করি না। সেটা কেন মনে করবে? এখন তো তুমি আমার কেউ না, এটা বলবেই, কারণ তুমি রায়ান মাহমুদকে বিয়ে করেছো। বিবাহিত মেয়ে হয়েও কেন তুমি বর ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করছো? তোমার মতো মেয়েরাই এইসব করতে পারে, তোমাকে দিয়েই এগুলো সম্ভব। বাজি বকা বন্ধ করুন, আমি খারাপ মেয়ে, কিন্তু আপনি কত ভালো মানুষ। আপনিও তো বিয়ে করেছেন নিশাদকে, অনেক আগে থেকে ওর সাথে আপনার সম্পর্ক। কোথা থেকে এগুলো জানলে তুমি? কে বলেছে? আপনার হবু বউ বলেছে। সত্য কখনো চাপা থাকে না। আপনার পিএর সাথে যখন ডিল কন্ট্যাক্ট করছিলাম, তখন সে এই পরিচয়টা দিয়েছিল। যাক, নিশাদ ভালো করেছে, স্নেহা বিয়ে করতে পেরেছে, আমি কেন পারবো না? আমিও বিয়ে করব নিশাদকে। মনে মনে বললাম, ঠিকই বলেছে নিশাদ। আমি আর নিশাদ খুব তাড়াতাড়ি বিয়ে করছি, এই সপ্তাহের মধ্যেই। করুন আপনি, কে বারণ করেছে? করবই তো। তুমি বিয়ে করতে পেরেছো, তাহলে আমি কেন পারবো না? সারা জীবন মিথ্যা ভুল বুঝেই গেলেন, চোখের সামনে থেকে পর্দাটা সরিয়ে দেখলেন না তার নিচে কি আছে, কোনো রহস্য লুকিয়ে আছে, এটা কখনোই আপনার চোখে পড়লো না বলে ওখান থেকে চলে গেলাম। কি সত্যের কথা বলে গেল স্নেহা? কিসের মিথ্যে ভুল বুঝেছি আমি? কোনো ভুল বুঝিনি, আমি যা বুঝেছি ঠিক বুঝেছি। দরজার পাশে দাঁড়িয়েছিলাম, একটা মেয়ে ছুটে বের হয়ে আসলো। তাহলে এটাই সিফাতের স্নেহা? বাট কি হয়েছে ওদের? এতদিন পর দেখা, তারপরে এমন করছে কেন ওরা? সিফাত নিশাকে বিয়ে করবে, আর রাহান মাহমুদের সাথে স্নেহার বিয়ে হয়েছে। এই রাহান মাহমুদটা কে? কিছুই মেলাতে পারছি না, ভাবতে হবে বিষয়টা। এইসব ভেবেই সিফাতের কেবিনে ঢুকলাম। কি রে সিফাত, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? উত্তেজিত মনে হচ্ছে। কিছু হয়নি আমার, তুই শোন। আমি নিশাদকে বিয়ে করতে রাজি। কাল আমি নিশাদকে বিয়ে করব, বিয়ের সব ব্যবস্থা কর। কি হয়েছে তোর? পাগল হয়ে গেছিস? সেদিনই বললি বিয়ে করবি না, আজ বলছিস বিয়ে করবি। হয়েছেটা কি? দেখ, আমার মনে হচ্ছে তুই এখন উত্তেজিত হয়ে আছিস। এই নে পানি খা, মাথা ঠান্ডা কর। মাথা গরম করে কোনো ডিসিশন নেওয়া উচিত না। এত পরিমাণ রাগ লাগছে যে গ্লাসটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। যেটা বললাম সেটাই কর। কাল আমি বিয়ে করছি, এটাই ফাইনাল। তুই রাজি নেই আমার সাথে তোর বোনকে বিয়ে দিতে, সেজন্য এমন করছিস, তাই না? না রে ইয়ার, ভুল বুঝিস না, আমি সেজন্য বলছি না। তোর কথাই রইলো, কাল তোর বিয়ে, ওকে? ওকে। একা একা বসে আছি, হাঁটুর মধ্যে মুখ গুজে সিফাতের কথা ভাবছি। আমি ওর কাছে ফিরে যাওয়ার জন্য কত কি করলাম, ততদিনে সময় শেষ। আমি নেই, আরো অন্যজনকে বেছে নিয়েছে জীবন সাথী হিসেবে। আমার ভুলেই গেছে সে, আর ভুলে যাবে কি? নিশাদ তো জীবনে আগে থেকেই ছিল, শুধু কয়েকদিন আমি ওদের মাঝখানে চলে এসেছিলাম। ফোনটা বেজে উঠলো, স্ক্রিনের দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠলো। সিফাত ফোন করেছে এত রাতে, কেন? এইসব ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল, আবার বাজতে লাগলো। এইবার হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে সেই চিরচেনা কণ্ঠস্বর ভেসে আসলো। খানিকটা সময় চুপ করে কথা শুনতে লাগলাম। হ্যালো মিসেস মাহমুদ, ভালো আছেন নিশ্চয়ই? অবশ্যই ভালো থাকারই কথা, দ্বিতীয় স্বামী বলে কথা। শাট আপ, শুধু বাজে কথাই মুখ দিয়ে বের হয় সবসময়, তাই না? এত রাতে এই বাজে বকবক শোনানোর জন্য কল করেছেন? আপনাকে ইনভাইট করার জন্য কল করেছি। কিসের ইনভাইট? বিয়ের, আমার আর নিশাতের। হঠাৎই সিদ্ধান্ত নেওয়া, আগামীকাল আমাদের বিয়ে। তাই বাড়ি গিয়ে কার্ড দিয়ে দাওয়াত দেওয়ার সময় নেই, তাই ফোনেই বললাম আপনি আর মিস্টার মাহমুদ আসবেন প্লিজ। ওকে, আসবো। ফোনটা কেটে দেওয়ার সাথে সাথেই ফোনটাকে দিলাম একটা আছাড়। জোরে শব্দ করে কেঁদে উঠলাম, রুমের সব জিনিস ছুঁড়ে ফেলতে লাগলাম।
স্নেহা রুম থেকে কিছু পরিচয় শব্দে ও রুমে গেলাম। গিয়ে দেখি ফ্লোরে বসে কাঁদছে। পাশে গিয়ে বসলাম। মাথায় হাত রাখতেই আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে পাগলি, কি হয়েছে? কাঁদছিস কেন? দেখি দেখি মুখ তোল। আমার মিষ্টি বোনটা কাঁদছে কেন রে? ভাইয়া, সিফাত। হ্যাঁ, সিফাত বল, কি বলেছে? ভাইয়া, সিফাত নিশাদকে বিয়ে করেছে। কবে? আগামীকাল। করুক, এতে কাঁদার কি আছে? ও বিয়ে করেছে, তোর কি? তুই তোকে ছেড়ে এসেছিস, ওর কথা ভেবেছিস? ওর একটা জীবন আছে, সারা জীবন তো ও আর দেবদাস হয়ে থাকবে না। সে বিয়ে করেছে, আর কি করবি? তুইও বিয়ে করে নে। শোন, আমি আর কোনো বারণ শুনবো না। কাল তোকেও বিয়ে দেব। কিন্তু ভাইয়া। আর কোনো কিন্তু না, কাল তোর বিয়ে, দ্যাটস ফাইনাল। এখন ঘুমা, গুড নাইট। ভাইয়া, আমি বিয়ে করব না রে। আমি যে সিফাতকে ভালোবাসি, কেন তোরা বুঝিস না? আপনারা কিছু বুঝতে পারছেন না, তাই তো? একটু পিছন থেকে আসি, চলুন ফ্ল্যাশব্যাকে। সেদিন স্নেহা সিফাতের অফিস থেকে বেরিয়ে ঠিক কোথায় গিয়েছিল? সেদিন সিফাতের কোনো অপমান সহ্য করতে না পেরে ওর বাড়ি থেকে সোজা মায়ের কবরে গিয়েছিলাম। অনেকটা সময় কান্না করার পর বাড়ি ফিরতে দেখি বাড়ির সামনে মস্ত একটা গাড়ি দাঁড় করানো। গাড়িতেই ছিল রায়ান মাহমুদ, যাকে দেখা মাত্রই আমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিই। স্নেহা, মা কোথায়? কে? মা? কার মায়ের খোঁজ নিতে এসেছেন আপনি? আমার মা, তোর মা, আমাদের মা। মা শুধু আমার, আপনার তো সৎ মা। আমার মাকে তো আপনি কখনো মা বলে স্বীকার করেননি। বাবা মারা যাওয়ার সাথে সাথে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এগুলো মনে আছে আপনার, রায়ান মাহমুদ? স্নেহা প্লিজ, আমায় মাফ করে দে। আমি আমার মামাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। মায়ের পর মামাকেই আপন ভেবেছিলাম, তাই ছোট মাকে আমি কখনোই মা বলে মেনে নিতে পারিনি। কিন্তু আমার ভুল বুঝতে পেরেছি, তোদের ফিরিয়ে নিতে এসেছি। মাকে ডাক, চল আমার সাথে। আপনি অনেক দেরি করে ফেলেছেন, মা আর নেই। কি বলছিস তুই এগুলো? কবে হলো এসব? আর তুই এখানে একা থাকিস? সেদিন দুই ভাই বোনের ভুল বোঝাবুঝি মিটিয়ে ভাইয়ের সাথে নিজের বাড়ি চলে আসি, আর উত্তরাধিকার সূত্রে বাবার সম্পদের অর্ধেক মালিকানা পাই। আজ দুই বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। সিফাতের সাথে নিশাতের আর স্নেহার সাথে কার, সেটা পরে জানতে পারবেন। ঘুমাতেও দেবে না শান্তি মতো। কে রে দরজায় নক করে? আসছি। দরজা খুলেই দেখি পাশের বাড়ির ভাবিরা হাজির। দরজা খোলার সাথে সাথেই তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে পড়লো। কি হয়েছে কি, এভাবে তাড়াহুড়ো করে ঢুকলে কেন? আজ না তোমার বিয়ে? বিয়ের দিন মানুষ এত বেলা অবধি ঘুমায়? ঘুমোবো না তো কি করব শুনি? শোনো, কনের কথা শোনো। বিয়ের দিন কি করবে সেটাও জানে না। জানতে হবে না তোমায়। এখন চলো, গায়ে হলুদ লাগাবো। কি? আমি ওইসব হলুদ টুলুদ লাগাবো না? না বললে তো হবে না, লাগাতেই হবে। হলুদগুলো জোর করে লাগালো, এখন বউ সাজিয়ে বসিয়ে রেখে দিয়ে গেল। ধুর, ভালোই লাগে না। যার বিয়ে তার মন নাই, পাড়াপড়শির ঘুম নাই। এদের অবস্থা এমন। আমার তো মন নাই বিয়েতে। একদিকে আমার সিফাত অন্য কাউকে বউ করে ঘরে তুলছে, আর আমি অন্যের ঘরে যাচ্ছি বউ হয়ে। আমরা কেউ কারোর হয়ে থাকতে পারলাম না। আমার সাথে শুধু কেন এমন হয়? সব কষ্ট শুধু আমার ভাগ্যে লেখা আছে মনে হয়। সব কাছের মানুষরা চলে যায় আমায় ছেড়ে। বাইরে হইচই শোনা যাচ্ছে। পিচ্চিরা বর এসেছে বলে চেঁচামেচি করছে। হয়তো বর এসেছে, জানি না বর কে। এক নজর চোখের দেখাও করিনি। বিয়েতেই তো মন নেই, আর বর দেখবো কি করে? ভালোভাবেই বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। আমি এখন বাসার ঘরে খাটের মাথায় বড় লম্বা ঘোমটা দিয়ে বসে আছি। দরজা খোলার আওয়াজ পেলাম, মনে হয় আমার বর এসেছে। বাসর ঘরে গিয়ে নিশাতকে বলতে লাগলাম, শোনো নিশাত, আমি কিন্তু তোমায় ভালোবেসে বিয়ে করিনি। আমি স্নেহাকে ভালোবাসি। তোমার সাথে আমার যে চুক্তি হয়েছে, আশা করি সে চুক্তি অনুযায়ী 1 বছর পর তুমি চলে যাবে। কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। কে উনি? ঘোমটা তুলে ভূত দেখার মতো চমকে উঠলাম। আপনি এখানে? এ কি, তুমি এখানে? তাহলে নিশাত কোথায়? কেন আমি এখানে? আপনার পছন্দ হচ্ছে না? নিশাত কেনে দেবো? কোমরে দুহাত দিয়ে বললাম। হ্যাঁ তাই তো, আমার সাথে নিশাতের বিয়ে হয়েছে। নিশাত থাকবে বাসর ঘরে, তুমি কেন? কথাটি বলতেই দরজায় লক। দরজা খুলে দেখি রায়ান, সিয়ান, নিশাত 3 জন মুখ টিপে হাসতে হাসতে ভিতরে প্রবেশ করলো। কি রে সিয়াম, কি এসব? তোরা হাসছিস কেন? ভাবি, আগেই সরি বাসর ঘরে বিরক্ত করার জন্য। সিফাত, তোকে বলছি
কাবাব মে হাড্ডি হওয়ার জন্য। আমাকে আসতেই হলো, তা না হলে তোরা দুজনে আবার ঝগড়া করে ছিটকে বের হয়ে যেতিস। সিফাত, স্নেহার সাথে তোর আজ আবার বিয়ে হয়েছে। মানে তাহলে নিশাতের সাথে কার বিয়ে হয়েছে? আর রায়ান মাহমুদ তো স্নেহার বর। চুপ শালা, রাহান স্নেহার বড় ভাই আর আমার বোনের বর। আজ তোদের সাথে ওদেরও বিয়ে দিয়েছি। রাহান অনেক দিন থেকে নিশাতকে পছন্দ করত, আমাকে একবারেই বিয়ের প্রস্তাব দিয়েছে, তাই আমরা তিনজনে প্ল্যান করে একই দিনে তোদের বিয়েটাও আবার দিয়ে দিলাম। থাক তোরা, আর বিরক্ত করবো না, আসি রে। সিয়ামের ওভাবে বলে যাওয়ায় স্নেহা লজ্জায় মাথা নিচু করে আছে। আহারে, আমার বউটা লজ্জা পেয়েছে। লজ্জা পেলে যে তাকে আরও সুন্দর দেখায়, যেটা আমার আরও কাছে টানে। আমি ওর দিকে এগোতে লাগলাম, আরও সেই আগের মতো পিছোতে লাগলো। দূর ছাই, এখনও পিছাই কেন? এখন তো আমি ওর বর, এখন কিসের ভয়? পিছাচ্ছ কেন? আপনি এগোচ্ছেন তাই? আমি তো এগোবই। আমিও পিছাবো। পিছিয়ে কত দূর যাবে? ধরে ফেলবো, আর পালাতে দেবো না বলেই ওকে নিজের সাথে মিশিয়ে নিলাম। ওই ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে। কেন? সরি বলুন আগে। আমার সাথে যত অত্যাচার করেছেন সব কিছুর জন্য সরি বলুন। সরি আমার চশমিস, আর কখন এমন ভুল বুঝবো না। আর তুমিও দূরে সরে যেও না। জানো তুমি আমায় কত কষ্ট দিয়েছো? কত কষ্ট দিয়েছি? অনেকটা। আমাকে বাবা ডাক থেকে বঞ্চিত করেছো। এতদিন আমি তোমার বেবির বাবা হতাম, সেখানে এখনো বাসরই করতে পারিনি। সব তোমার জন্য। এখনো পারবেন না? এ বললেই হলো। মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ তাই। বসকে? আমি না তুমি। কে আবার? আপনি আমার। তাহলে কার হুকুম চলবে? আপনার। তাহলে এবার শুরু করা যাক। কি? ফিউচার প্ল্যান। যা বলে ওর বুকে মুখ লোকালাম। স্নেহার কপালে একটা চুমু দিয়ে কোলে তুলে নিয়ে গেলাম ছাদে। চাঁদের আলোয় ওকে অপরূপ লাগছে। দুজনে পাশাপাশি বসে আছি, ও আমার কাঁধে মাথা রেখে আছে। দুজনে যোচনা বিলাস করতে লাগলাম। শুধু একটাই চাওয়া, জীবনের শেষ দিন পর্যন্ত দুজনে যেন এভাবেই থাকতে পারি।